নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠানের প্রতি আপনাদের বিশ্বাস, আস্থা, ভরসা রয়েছে, তাই অপোজিট তরফ থেকে এই এনবিপির যে অভিজ্ঞ চিকিৎসকেরা রয়েছে তাদের দায় দায়িত্ব কিন্তু অনেক গুণ বেড়ে যায়। কারণ পেশেন্ট যখন তাদের মুখ চেয়ে বসে থাকেন, সমস্যার সমাধান করার জন্য ব্যাকুল থাকে, তারা বিশ্বাস করে এনবিপিকে, তারা বিশ্বাস করে আয়ুর্বেদকে, তারা বিশ্বাস করে এখানকার অভিজ্ঞ চিকিৎসকদের পড়াশোনাকে, এডুকেশনকে, তাদের শিক্ষাগত যোগ্যতাকে, তখন অবশ্যই ডাক্তারবাবুদের দায়িত্ব সত্যি অনেক গুণ কিন্তু বৃদ্ধি পায়। আর সেই দায়িত্ব নিয়ে কিন্তু তারা কাজ করছে, পরিশ্রম তারা করছে, আপনাদের জন্য ছুটে যাচ্ছে প্রত্যেকটি জেলায় এবং অবশ্যই আপনাদের ভালো রেজাল্ট দেওয়ার কিন্তু চেষ্টা তারা করছে। আর তাদের চেষ্টায় তারা কিন্তু অবশ্যই সফলতা কিন্তু পেয়েছে, কারণ প্রত্যেকটি পেশেন্ট কিন্তু আমাদের ফিডব্যাক দেন তারা কিন্তু ভালো আছেন, তারা উপকৃত এবং দীর্ঘদিনের সমস্যা, ক্রিটিক্যাল সমস্যা সবকিছু কিন্তু তারা ভালো রেজাল্ট পাচ্ছেন, তারা সুস্থ হচ্ছেন। এই ভালো খবরটা দিয়ে আজকের অনুষ্ঠানও শুরু করলাম, কারণ যারা প্রথম আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের জন্য বলবো অনুষ্ঠান মনোযোগ সহকারে দেখুন। আপনাদের সমস্যা নিয়ে আলোচনা হবে, যদি চান আপনি ফোন করতে পারেন, আপনার সমস্যা বলতে পারেন এবং অবশ্যই সমস্যার সমাধানটাও কিন্তু জেনে নিতে পারেন। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস খান। আজও তাকে জানাবো প্রথমে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা, যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে আপনারা ফোন করুন, কথা বলুন এবং জেনে নিন সমস্যার সমাধান কি হবে। তবে বিভিন্ন সমস্যার মধ্যে বেশ কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো প্রত্যেকটা বাড়িতে গিয়ে আপনি নক করুন, একজন, দুজন, তিনজন, চারজন এরকম সমস্যার পেশেন্ট কিন্তু পাবেন। তার মধ্যে অন্যতম সুগার, তার মধ্যে অন্যতম আর্থারাইটিস, তার মধ্যে অন্যতম পেটের সমস্যা এবার ব্যথা বেদনার সমস্যা, অস্থির সমস্যা খুব কমন হয়ে গেছে এই সমস্যাগুলো, কারণ এই সমস্যাগুলো প্রত্যেকটা পরিবারের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। কিভাবে এই সমস্যাগুলোর হাত থেকে আপনারা রেহাই পাবেন সেই বিষয়গুলো নিয়ে, সে কারণে আমরা একটু বেশি করে আলোচনা করি। সব বিষয় নিয়ে একসাথে আলোচনা করা সম্ভব নয়। আজকে আমরা নির্বাচন করেছি সুগারকে, সুগার নিয়ে আমরা আলোচনা করব। যারা সুগার রোগে আক্রান্ত তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। তাই প্রথমে স্যারের থেকে একটু জানতে চাইবো যে সুগার বা ডায়াবেটিস, আমরা তো জানি যে সুগারের প্রয়োজনীয়তা আমাদের শরীরে রয়েছে, তাহলে কেন আবার সুগারকে আমরা রোগ বলছি? সুগার হচ্ছে অ্যাকচুয়ালি যেটাকে আমরা বলি বাংলাতে মধুমেহ, যে একটা পেশেন্টের মধুমেহ হয়েছে, বা ইংলিশে যেটা আমরা মেডিকেল টার্মে ডায়াবেটিস বলছি। কেন সুগারটা হচ্ছে? সুগারটা তো আমাদের একটা মানে শরীরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেটা না থাকলে আমাদের শরীরে কিন্তু অনেক কাজ হবে না। তো সেই ক্ষেত্রে সুগারটা কি একটা জিনিস? সুগারটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াসে একটা হরমোন হয়, সেটা হচ্ছে ইনসুলিন। সেই হরমোনটা আমাদের শরীরে কি করে, সুগার লেভেল মানে যে আমাদের শরীরের মধ্যে চিনি বা মিষ্টির যে পরিমাণ থাকতে হয় বা যে গ্লুকোজ লেভেল থাকতে হবে, সেটা আপনার শরীরের মধ্যে ঠিকঠাক থাকতে সাহায্য করে ইনসুলিন যে হরমোনটা সিক্রেশন হয়। এবারে কি হচ্ছে, কোনো কারণে আপনার ফুড হ্যাবিটের জন্য হোক বা আপনার লাইফস্টাইল কোনো হ্যাবিটের জন্য হোক, আপনার দৈনন্দিন জীবনে কোনো প্রবলেম লাইফস্টাইল ডিসঅর্ডারের জন্য হোক, তখন আপনার কি হচ্ছে, এই যে সুগার লেভেলটা ওঠানামা করছে বা আপনার যে ইনসুলিন সিক্রেশনটা হচ্ছে কখনো বেশি হচ্ছে কখনো কম হচ্ছে, মানে যেটা দরকার তার থেকে বেশি হলে সুগার বেড়ে যাচ্ছে, তার থেকে কম হলে সুগার ফল করে যাচ্ছে। এবারে কি হচ্ছে, আপনার বেড়ে গেলেও সেটা কিন্তু একটা রোগ, কমে গেলেও সেটা একটা রোগ। এবারে ধরুন আমি কথা বলছি, সুগার টাইপ 1 আছে, টাইপ 2 আছে, দুটোর মধ্যে দুটো সম্পূর্ণ আলাদা জিনিস আছে। তো এগুলো আমি আস্তে আস্তে আলোচনা আসছে। একদম আমরা আলোচনায় আসবো যে সুগারের বিভিন্ন প্রকার ভেদ নিয়ে আমরা আলোচনা আসবো, বা সুগারের সম্বন্ধে যতটা বেশি আপনাদের জানানো সম্ভব ততটাই কিন্তু জানানোর আজকে চেষ্টা করব। তবে কি আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার ম্যাডাম, হ্যাঁ। আমি ঝাড়গ্রাম থেকে বলছিলাম। তো আমার নাম হচ্ছে যে সৌম। তো আমার সমস্যা হচ্ছে যে স্যার, আমার মাঝে মধ্যে ব্রণ হয়ে যায় এবং সেই ব্রণটা না কমে না। আমি বেশ কিছু অয়েন্টমেন্টও ইউজ করি, কিন্তু তা সত্ত্বেও ওটা কমে না, রয়ে যায় এবং ফেসটা বাজে হয়ে যাচ্ছে এই ব্রণর জন্য। আগে এটা ছিল না এবং এটা গত কয়েক বছর ধরেই হচ্ছে এবং প্রায় 10-15 বছর হয়ে গেছে এটা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এটা কমছে না। তো এটা কেন হচ্ছে? আচ্ছা, আপনার এটা কত বছর ধরে হচ্ছে বলছেন? ম্যাডাম, এটা হচ্ছে আমার 10-15 বছর ধরেই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বলছি আপনি শুনুন। দেখুন, আপনার যে ঝাড়গ্রামে বললেন আপনি, তো আমি মেবি আপনাকে আগেও ধরেছি আমি। তো আপনার যে ব্রণ সমস্যা হচ্ছে, এটা কিন্তু আপনাকে আপনি বলেন আমি বিভিন্ন অয়েন্টমেন্ট ইউজ করছি, বিভিন্ন করছি, এটা একটা যে একটা অয়েন্টমেন্ট ইউজ করে সেরে যাবে তা কিন্তু নয়। স্কিনের মধ্যে আমাদের 7টা লেয়ার থাকে। তো আপনার যে ব্রণ হচ্ছে, আপনি 10 বছর ধরে হচ্ছে বলছেন, সেটা আপনার যে উপরের লেয়ারে তা নয় যে আপনি একটা অয়েন্টমেন্ট ইউজ করলেন বা একটা কিছু করলেন সেরে গেল।
আপনাকে এটার জন্য প্রপার মেডিকেশন প্রপার ট্রিটমেন্ট করতে হবে, যেটা এখান থেকে আপনাকে এরকম ভাবে বলে দেওয়া সম্ভব না, কারণ কিছু ট্রিটমেন্ট আমাকে এসে করাতে হবে। আমি বললাম তো আপনার এটা হয়েছে, আপনার সমস্যা হচ্ছে, আপনি কিছু প্রপার ডায়েট চার্ট ফলো করুন, জল বেশি করে খান। কিন্তু আপনার যে 10 বছর সমস্যা, জল বেশি করে খেলে বা ডায়েট চার্ট প্রপার ফলো করলেও কিন্তু আপনার এটা ওষুধ খেতে হবে, আপনাকে মেডিসিন নিতে হবে। সেই জন্য ঝাড়গ্রামে আমাদের চেম্বার হচ্ছে, আপনি সেখানে একটু যোগাযোগ করে সেখানে দেখাতে চলে আসুন। তা বা আপনি যেখানে আপনার ইচ্ছে দেখান, কিন্তু এরকম ভাবে অয়েন্টমেন্ট ইউজ করলে কিন্তু আপনার এই জিনিসটা কমবে না, আপনাকে চিকিৎসা করাতে হবে এটা। একদম, মানে মুখে পিম্পলস, কিন্তু ওটা একেবারে গোড়ার সমস্যা। একেবারে গোড়া থেকে একজন অভিজ্ঞ চিকিৎসক কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারে। তবে স্যাররা কিন্তু আপনাকে সাজেশন দিচ্ছেন, সাজেশনটা মানুন। বারবার ফোন করে কিন্তু সময় নষ্ট করবেন না, কারণ ক্ষতিটা আপনার, আমাদের কিন্তু কিচ্ছু যায় আসবে না। তাই একটু চেষ্টা করুন আপনার নিয়ারেস্ট চেম্বারে যোগাযোগ করতে। আমরা সুগার নিয়ে আলোচনা করছিলাম, সুগারের প্রকারভেদ বলছিলেন স্যার। হ্যাঁ, দেখুন সুগার হচ্ছে দু প্রকারের হচ্ছে, টাইপ 1 ডায়াবেটিস, একটা টাইপ 2 ডায়াবেটিস। এবার টাইপ 1 ডায়াবেটিসটা কি? টাইপ 1 ডায়াবেটিসটা হচ্ছে যেখানে আপনার ইনসুলিন যে সিক্রেশনটা হচ্ছে প্যানক্রিয়াস থেকে, আপনার প্যানক্রিয়াসটা পুরোপুরি বিকল হয়ে যায়। মানে প্যানক্রিয়াস ধরুন কোনো কারণে প্যানক্রিয়াস সাজিয়ে বড় হয়ে যাচ্ছে বা প্যানক্রিয়াস ঠিকঠাক করে কাজ করতে পারছে না, সেক্ষেত্রে কি হচ্ছে আপনার ইনসুলিন যে সিক্রেশন, মানে ইনসুলিন যে হরমোনটা বেরিয়ে আসে, মানে আপনার ইয়েটা লেভেল, সুগার লেভেল ধরে গেছে না, সেটা ঠিকঠাক করে সিক্রেশন হচ্ছে না। তাহলে কি হবে, আপনার সুগার লেভেল ফল করছে, আপনার সুগার ঠিকঠাক করে থাকছে না। তখন অনেকে দেখবেন এটা হচ্ছে সুগার লেভেল কম আছে, যেমন মানে কেন, কারণ তার ইনসুলিনটা ঠিক করে জেনারেটই হচ্ছে না, তৈরি হচ্ছে না। অনেক বাচ্চার ক্ষেত্রে টাইপ 1 ডায়াবেটিস দেখা যায়। তো এক্ষেত্রে কি হয়, তার দেখবেন সুগারটাকে তাকে মানে আমরা কি করি, বাইরে থেকে মেডিসিন দিয়ে, কি অন্য চিকিৎসা কি করে, তার সুগারটাকে মেডিসিন দিয়ে ঠিক করার চেষ্টা করে সুগারটা নর্মাল থাকে। কিন্তু আমরা কি করি, ইনসুলিন হরমোনটা তার ঠিকঠাক করে ক্ষরণ হয়, সেই জন্য মেডিসিন দিই। আমরা কিন্তু ওটা করি না যে সুগারটা ঠিকঠাক থাকে। আমরা কি করি, বাইরে থেকে তাকে ইনসুলিনটা তার ঠিক করি হয়, কারণ ইনসুলিনের সমস্যা আছে। আপনার যদি ইনসুলিন ঠিকঠাক করে বাইরে মানে শরীরের মধ্যে অরিজিনেট হতে পারে, তৈরি হতে পারে, তাহলে আপনার সুগার লেভেল ঠিক হয়ে যাবে। এটাকে বলে গোড়া থেকে চিকিৎসা। আর টাইপ 2 ডায়াবেটিস যেটা বললাম, এটা হচ্ছে কি হচ্ছে, আপনার ইনসুলিন অত্যধিক ক্ষরণ হচ্ছে, আপনার কোনো মানে প্যানক্রিয়াসের কোনো সমস্যার জন্য বা আপনার বাইরে থেকে কোনো ফুড হ্যাবিটের প্রবলেমের জন্য আপনার প্রচুর পরিমাণে সেই ইনসুলিন ক্ষরণ হচ্ছে, যেই কারণে আপনার সুগার লেভেল খুব বেড়ে যাচ্ছে। বাহ্যিক খাবার দাবার, আপনি যখন অ্যাড সুগার খাবার খাচ্ছেন, খুব বেশি ফ্যাট জাতীয় খাবার খাচ্ছেন, খুব বেশি আপনি গ্লুকোজযুক্ত খাবার খাচ্ছেন, খুব বেশি আলু টালু খাচ্ছেন, তো এগুলো হলে কি অনেক সময় আপনার যে ইনসুলিন লেভেলটা বেড়ে যাচ্ছে। তো বেড়ে গেলে কি হচ্ছে, আমার সেক্ষেত্রে সুগার লেভেল দেখবেন আমরা ফাস্টিং টেস্ট করছি, আপনার আসছে 130, 140, 150, আরো সিভিয়ার ক্ষেত্রে 200 চলে যাচ্ছে। তো ফাস্টিং মানে কি, আপনি না খেয়ে আপনার সুগারটা এতটা আসছে, তার মানে ধরে নিতে হবে আপনার শরীরে খুব সুগার লেভেল খুব বাজে কন্ডিশনে আছে। তো এই জন্য তখন কিন্তু আপনাকে এক্ষেত্রেও আপনার চিকিৎসা করতে হবে, আর টাইপ 1 ক্ষেত্রে চিকিৎসা করতে হবে। দুটো চিকিৎসা সম্পূর্ণ আলাদা। দুটো চিকিৎসাতে আমরা কি করি, আমরা সুগারটা কেন বাড়ছে বা কেন কমছে সেই চিকিৎসাটা করি, যাতে আপনাকে ভবিষ্যতে ইনসুলিন নিতে না হয় বা সারা জীবন আপনাকে ওষুধ খেতে না হয়। একদম তাই। আপনার সুগারের টাইপ 1 নাকি টাইপ 2 সেটা কিন্তু আপনার চিকিৎসক অবশ্যই আপনার জন্য নির্বাচন করবেন। আপনার রিপোর্ট কিন্তু আপনাকে বলবে, ট্রিটমেন্ট কি হবে সেটা কিন্তু চিকিৎসকরা আপনাকে সাজেশন দেবেন। শুধুমাত্র আপনার দায়িত্ব কি, যে আপনাকে একটু রিপোর্ট করে দেখতে হবে যে আপনার সুগার হলো কিনা। এবার স্যারের থেকে আমি ঠিক এটাই জানতে চাইবো যে সুগার রিপোর্ট করলে আমরা জানতে পারি যে আমার সুগার ধরা পড়বে বা ধরা পড়লো কিনা, কিন্তু আপনি জানবেন কি করে যে আপনার এখন সুগার রিপোর্টটা করার প্রয়োজনীয়তা রয়েছে? এটা কিন্তু অনেকেই বলে যে আমি তো কিছু বুঝতেই পারিনি, যখন রিপোর্ট করেছি তখন দেখলাম 600 সুগার হয়ে গেছে। তো আপনি বুঝবেন কি করে? প্রাথমিক কি কোনো সিমটমস রয়েছে যেগুলো দেখে আপনি মোটামুটি একটা আন্দাজ করবেন? সে বিষয়ে আমরা আলোচনায় ফিরবো। তবে কে আছেন দেখবো। নমস্কার। নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি মুর্শিদাবাদের শমশেরগঞ্জ থেকে উত্তম মাইতি বলছি। উত্তম মাইতি বলছেন, বলুন উত্তম বাবু, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে যে মানে রাত্রে ঘুমোতে যাওয়ার পরে আমার মানে ঘাড়ে আর মাথায় যন্ত্রণা হয়, আর সকালে ঘুম থেকে ওঠার পরে মানে পেটের লোয়ার পেটটা ব্যথা করে। আচ্ছা, আপনার যে ঘাড়ে যন্ত্রণা হয় বলছেন, এটা কতদিন ধরে হচ্ছে? এটা 1 মাস হয়ে গেল। 1 মাস হয়ে গেল। আপনি কোনো এটার জন্য কোনো এক্সরে করেছেন ঘাড়ের? না করিনি। কোনো এক্সরে কোনো কিছু করেননি, তাই তো? না। আচ্ছা, আর কি হবে বললেন? পেটে সমস্যা হবে না, পেটে ব্যথা হবে? লোয়ার পেটে ব্যথা করে। ব্যথা করে। আচ্ছা, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, ঘাড়ের যে যন্ত্রণা বললেন সেটা আপনার অনেক কারণে হতে পারে। আপনার ধরুন শোয়ার দোষে হতে পারে, বা আপনার কোনো কারণে স্পন্ডাইলিটির কোনো চেঞ্জেস আসছে হতে পারে। তো সেটা জানতে কিন্তু আপনার এক্সরে করতে হবে ঘাড়ে। তো একটা আপনি ঘাড়ের এক্সরে করুন। আর পেটের যে সমস্যা হচ্ছে, এটা হয়তো আপনার মানে অ্যাসিডিটি বা গ্যাস অম্বল হচ্ছে। তো আপনি কি করুন, আপনি একটু রাত্রে শুতে যাওয়ার আগে 1 গ্লাস করে হালকা গরম জল খাবেন, আর সকালে উঠে 1 গ্লাস জল খাবেন। তো আপনি এটা করুন, জল সারাদিন একটু বেশি করে খাবেন। পেটকে ঠান্ডা রাখার জন্য ডাবের জল খান, আখের রস খান, বা দই ঘোল বানিয়ে বাড়িতে খেতে পারেন। এগুলো করুন। আর যেটা ঘাড়েরটা বললেন, ঘাড়েরটা আপনি বেশি উঁচু বালিশ ব্যবহার করবেন না, একদম বলতে পাতলা বালিশ ব্যবহার করবেন। বেশি উঁচু বালিশে ঘাড় ব্যথা করতে পারে, বা অনেকক্ষণ একদিকে হেলান দিয়ে বসে থাকবেন না, খুব বেশি ভারী জিনিসপত্র বইবেন না। আর একটা এক্সরে করে দেখুন আপনার কি কন্ডিশন হয়েছে, সেটা এক্সরে রিপোর্টে নিয়ে আপনি আসুন, কি হয়েছে বা কি সমস্যা হচ্ছে তার চিকিৎসা করলে আপনি সুস্থ হয়ে যাবেন।
একদম। তাই অস্থির সমস্যা যেখানেই আপনার হোক না কেন, মানে ঘাড়ে হোক, আপনার পিঠে শিরদাঁড়ায় হোক, আপনার কোমরে হোক, আপনার হাঁটুতে হোক, আপনার গোড়ালিতে হোক, ছোট ছোট গাঁটে হোক, আপনার সবকিছু ট্রিটমেন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। জাস্ট আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে 9830235527 বা 37। স্যারের থেকে শুনবো যে স্যার আমি বাড়িতে বসে আন্দাজটা কি করে পাবো যে আমার সুগার বাড়ছে কিনা? আপনি ধরুন সুগার বাড়ছে কিনা বাড়িতে কি করে জানতে হবে, এটা সত্যি এটা খুব ভাইরাল কোশ্চেন। কারণ এই জিনিসটা আমাকে বুঝতে পারেন আমার সুগার হচ্ছে বলে, তখন বলা হয় যে একটা টেস্ট করবেন, একটা বয়স হয়ে গেছে আলাদা ব্যাপার। আমি ধরুন এরকম বললাম যে একটা পেশেন্টের নর্মালি কি করে বোঝা যাবে সুগার হচ্ছে, আপনি দেখবেন সেই পেশেন্টটা কোনো একটা রোগ হয়ে যাবে, ধরুন জ্বর হচ্ছে বা পেটের সমস্যা হচ্ছে, সেই জিনিসটা সবাই সারতে চাইছে না, বা একটা সারাদিন একটা মানে টায়ার্ডনেস লাগছে, কোনো কিছু করতে ইচ্ছে করছে না, এগুলো অনেক অন্য কারণেও হয়। এদের রেগুলার যদি চলতে থাকে, আপনার ধরুন কোনো একটা ঘা হয়েছে, কোনো ইনফেকশন হয়েছে বডির মধ্যে, বা কোনো একটা ব্রণ হয়েছে, সেটা কোনো কারণে পেকে ফেটে গেছে, কিন্তু সেই যে জায়গাটা হিল হচ্ছে না তাড়াতাড়ি, তখন ধরতে হবে আপনার বডির মধ্যে কোনো না কোনো ইমিউনো কম্প্রোমাইজিং প্রবলেম হচ্ছে, বা আপনার মানে অনেক রকম শরীরের ক্ষমতা যেটা থাকে, একটা রোগকে প্রতিরোধ করার ক্ষমতা থাকে, সেটা কিন্তু আপনার শরীরের মধ্যে কোনো কারণে কমে যাচ্ছে। বা আপনার ধরুন খেতে খেতে খাবারটা ঠিকঠাক করে ডাইজেস্ট হচ্ছে না, খেতে ভালো লাগছে না, সারাদিন একটা শরীরটা মেজাজটা খিটখিটে লাগছে, কোনো কিছু ঠিকঠাক করে ভালো লাগছে না, এই সব জিনিসগুলো একটু আপনি বুঝতে পারবেন। মানে কোনো জিনিস আপনার হচ্ছে, পেটের সমস্যা হোক, জ্বর হোক, সর্দি কাশি হোক, সহজে সারবেই না, আপনার রয়ে যাবে। কারণ আপনার শরীরে সুগার থাকে, সেই সুগার আপনার অন্যান্য জিনিসগুলোকে সারতে বাধা দেবে। বা আপনার অন্যান্য কোনো কারণে প্রেশার বাড়ছে ধরুন, তখন দেখবেন আমরা বলি যে একটু সুগার টেস্ট করে নিই, কারণ প্রেশারের ক্ষেত্রে অনেক সময় একটা ইনডিরেক্টলি কারেকশন থাকে যে প্রেশার হচ্ছে মানে আপনার সুগারও সেখানে আসতে পারে। তারপরে আপনার ধরুন একটা হেরিড ব্যাপার থাকে, আপনার বাড়িতে ধরুন কারো সুগার ছিল একটা বয়সে, তখন আপনি একটা বয়সে গিয়ে এই সিমটম দেখতে পাচ্ছেন যে আপনার কিছু ভালো লাগছে না, খেতে ইচ্ছে করছে না, পেটের সমস্যা হচ্ছে, পেট ব্যথা করছে, তখন যদি বাড়িতে কারো সুগার থেকে থাকে আগে, আপনার বাবা মা বা কারোর থেকে থাকে, তখন আপনাকে একটা সুগার টেস্ট সিম্পল করে নিলে, আপনি যদি দেখেন রিপোর্ট নর্মাল, তো দ্যাটস ওকে, কোনো প্রবলেম, তখন আপনার অন্য কোনো সমস্যা হচ্ছে। যদি সুগার থাকে তখন সুগার আপনাকে চিকিৎসা করতে হবে। একদম। একটা কথা স্যার আপনি বললেন যে খাওয়া দাওয়াতে তুমি বেশি আলু খাচ্ছ বা বেশি ফ্যাট জাতীয় জিনিস খাচ্ছ, এগুলো ভবিষ্যতে গিয়ে সুগার বা এই ধরনের আমাদের নানা রকমের শারীরিক সমস্যা আনতে পারে। তবে পাশাপাশি অনেকের মানে লোককথা, লোকের মুখে মুখে শুনেছি যে বেশি টেনশন বা ডিপ্রেশন করলেও নাকি সুগার আসে, বেশি মিষ্টি খেলে নাকি সুগার চলে আসে। তো এগুলো একটু জানতে চাইবো যে কতটা সচেতন থাকতে হবে, যে মিষ্টি যারা ভীষণ ভালোবাসে, সত্যি কি প্রথম থেকেই জীবনের প্রথম থেকেই মিষ্টি খাওয়ার প্রবণতা একটু কমিয়ে রাখতে হবে? না, অ্যাকচুয়ালি জিনিসটা সেরকম না। যেমন সুগার কথাটা, সুগার মানে কি, সুগার মানে চিনি, আর মিষ্টি তো সুইট, মানে মিষ্টিও মিষ্টি, সুগারও মিষ্টি। তো এবারে ব্যাপারটা কি হলো, আপনি ধরুন মিষ্টিটা যে আপনার বানানো হচ্ছে, সেই মিষ্টিতে যদি আপনার ধরুন নর্মাল ছানা থাকে, দুধ থাকে, বা এখন তো কি হয় আপনাকে মিষ্টি বিভিন্ন অ্যাডিটিভ দেওয়া হয়, মানে বাইরে থেকে আপনাকে অ্যাডেড সুগার দেওয়া হচ্ছে। এবার আপনার যদি মিষ্টির মধ্যে একদম মিষ্টিটা সত্যি সেরকম অ্যাডাল্টারেশন না থাকে, মানে কোনো ভেজাল না থাকে, আপনি মিষ্টি কিন্তু খেতে পারেন। আপনার এরকম না যে সুগারটা কিন্তু শরীরে লাগবে, এরকম না, লাগে না। আপনার অনেকে বলে দেবেন যে সুগারটা কিন্তু মানে মাঝে মধ্যে মিষ্টি খেতে বলে, কারণ বডির মধ্যে ক্যালোরি লাগবে। আপনি ধরুন সারাদিন খুব কাজ করছেন, ক্যালোরি বার্ন হচ্ছে, আপনি ব্যায়াম করছেন, কাজ করছেন, হেঁটে বেড়াচ্ছেন, যা কিছু হচ্ছে না কারণ ক্যালোরি বার্ন হচ্ছে, তো ক্যালোরি ইনটেক করতে হবে। তখন তো আপনাকে মানে সুগারের যে ক্যালোরি ইনটেক ক্যাপাসিটি থাকে তা সবচেয়ে বেশি থাকে। তো আপনি যদি একটা মিষ্টি কেনেন, আপনার বডির মধ্যে অনেকটা ক্যালোরি কিন্তু আপনার বডির মধ্যে স্টোর হয়ে গেল। তো এবার সমস্যাটা কোথায় হয়, আপনি ধরুন মানে দিনে দুটো করে মিষ্টি খাচ্ছেন রেগুলার, কিন্তু আপনি সেরকম ভাবে অ্যাক্টিভিটি কিছু করছেন না, আপনি জাস্ট একটা জায়গায় যাচ্ছেন, বসছেন, কাজ করছেন, আবার বিকেলে বাড়ি চলে আসছেন, ঘুমিয়ে যাচ্ছেন, নো এক্সারসাইজ, নো হাঁটাচলা, কোনো কিছু নেই। তখন দেখবেন আপনার হয়তো একটু পেটের মানে একটু ওবেসিটি আসছে, একটু ভুঁড়ি হচ্ছে, আপনার সুগার তখন কিন্তু আসতে পারে। কারণ আপনার যে আপনি সুগারটা যে নিচ্ছেন, আপনি ক্যালোরি ইনটেক করছেন, ক্যালোরি আপনি বার্ন করছেন না। কিন্তু আপনি যদি ধরুন সপ্তাহে একটা জাস্ট মানে কোনো একটা দিনে সপ্তাহে 2-3 দিন আপনি একটা করে দুটো করে রসগোল্লা খাচ্ছেন, মিষ্টি, যে কোনো মিষ্টি খাচ্ছেন আপনি, তখন কিন্তু আপনার প্রবলেম না আসতে পারে, এরকম না যে আসবেই। কিন্তু আপনাকে কাজ করতে হবে, অ্যাক্টিভ হতে হবে। আপনি যদি বাড়িতে জাস্ট বসে থাকেন, কোনো এক্সারসাইজ নেই, কোনো কিছু নেই, ক্যালোরি বার্ন হচ্ছে না, উল্টে আপনি জাস্ট একটা মানে 2-3-4টে মিষ্টি খেলেন খাবার শেষে, তারপরে ঘুমিয়ে পড়লেন, এই ক্ষেত্রে সমস্যাটা আপনার হতে পারে। এই ক্ষেত্রে সুগার আপনার আসতে পারে, তাতে কিন্তু সব ক্ষেত্রে সুগার আপনার মিষ্টি খেলেই যে আসবে তা কিন্তু নয়। বেশ, তাহলে অনেকটাই কিন্তু নিশ্চিন্ত হওয়া গেল। তবে হ্যাঁ, স্যারের প্রত্যেকটা কথা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করবেন, তবেই কিন্তু আপনারা কিন্তু সচেতনতাকে বাড়াতে পারবেন। কে আছেন শুনবো? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বালিগঞ্জ থেকে সুধীর দত্ত বলছি। আচ্ছা, কি সমস্যা আছে? সমস্যাটা বলতে মানে কোনো রিচ খাবার খেয়ে নিলে প্রচুর পায়খানা হয়ে যায়। আচ্ছা, বয়স কত আপনার, বা একটু বলুন স্যারকে। হ্যাঁ হ্যালো, বয়স কত আপনার? বয়স 47। 47। আচ্ছা, বেশ। আচ্ছা, আপনি যে সমস্যাটা বললেন যে বেশি রিচ খাবার খেলে আমার এটা হয়ে যাচ্ছে, তো এটা কতদিন ধরে হচ্ছে? হ্যাঁ হয়ে গেল 3-4 মাস ধরে। 3-4 মাস ধরে হচ্ছে? কোনো ডাক্তার দেখিয়েছেন? না সেরকম কিছু দেখাইনি, এমনি এখানে ওষুধ খেতাম। আচ্ছা, কোনো পেটের কোনো ছবি, মানে রেগুলার হয় না, এই মাসে 2-3 বার, একবার কোন এইরকম। সারাদিনে জলটা কি বেশি ঠিকঠাক করে খান না জল কম খাওয়া হয়?
জলটা মোটামুটি খারাপ না। জলটা খারাপ না, আচ্ছা আমি বলছি আপনি শুনুন। দেখুন আপনার যে সমস্যাটা হচ্ছে আপনি নিজেই বললেন কারণটা, যে আমি রিচ খাবার খেলাম বেশি পায়খানা হতো। রিচ খাবার খাওয়াটা তো আপনার ভালো না, এটা একটা সত্যি কথা। রিচ আপনি কেন খাবেন? আপনি হ্যাঁ মাঝে মধ্যে খাচ্ছেন আলাদা, কিন্তু সেটাও আপনার দেখে যেতে হবে। এবার আপনার পেটের মধ্যে কি হচ্ছে এটা বাইরে থেকে আপনি বুঝতে পারছেন। পায়খানা হচ্ছে মানে কি আপনার সেই খাবারটা কোনো শরীরে কোনো কাজে লাগছে না, সেটা জাস্ট একটা বর্জ্য পদার্থ হিসেবে শরীরে যাচ্ছে, আবার বেরিয়ে চলে আসছে। এটা যদি না বেরিয়ে আসতো কিন্তু পেটে ব্যথা করতো, সমস্যা হতো, গ্যাস অম্বল হতো, অ্যাসিডিটি হতো, পেট ফুলে থাকতো। তো বেরিয়ে চলে আসছে কারণ শরীর নিতে পারছে না জিনিসটাকে। মানে শরীরের মধ্যে আমাদের কি আছে, আমাদের শরীরের মধ্যে যে জিনিসগুলো আছে, ধরুন প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন যা আছে কেন, লিভার, সবার কাজ হচ্ছে শরীরের মধ্যে ভালো জিনিসটা ধরে রাখা। যেটা আপনি খারাপ জিনিস, সেটা কোনো কাজের নয়, সেটাকেও বের করে দেবে। এটা কিন্তু ভালোর জন্য করছে ওটা। তো আপনি সেক্ষেত্রে এটা করতে পারেন, ফুডটাকে মানে রিচ ফুডটাকে অ্যাভয়েড করতে পারেন। আপনি খাবেন কিন্তু লিমিটে খাবেন। আরেকটা, আপনার যদি পেটে ব্যথা করে বা কিছু করে, তো আপনি একটা পেটে একটা এন্ডোস্কোপি করে দেখুন, ছবি করে, কারণ কি সমস্যা হচ্ছে কিনা, কোনো আলসার ফর্মেশন হচ্ছে কিনা বা কোনো কিছু হচ্ছে কিনা। না দেখে তো বলা যায় না কি হয়েছে, কিন্তু আমরা সিমটমস এটাই মনে হচ্ছে আপনার কিন্তু যে পটি হয়ে বেরিয়ে যাচ্ছে মানে কি ওটা আপনার জন্য খাবারটা ঠিক নয়। খাবারটা আপনি না খেলেই পারেন। তো আপনি বাকি খাবার দাবার খান, টাটকা খাবার দাবার খান, ফল খান, শাকসবজি খান, ননভেজও খান, কিন্তু শাকসবজি আপনার খান। রিচ খাবারটা একটু বেশি অ্যাভয়েড করুন, তাহলে আপনি সুস্থ থাকবেন। জল একটু ঠিকঠাক করে খাবেন, সারাদিনে 3 থেকে 4 লিটার জল খাবেন, তাহলে আপনি সুস্থ থাকবেন। একদম তাই। সঙ্গে থাকুন, ভালো কথার সাথে থাকুন, ভালো আলোচনার সাথে থাকুন, অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিন, আর আয়ুর্বেদকে সঙ্গী করুন। কেন বলছি? নিজেরা এই আয়ুর্বেদের সাথে যুক্ত আছি বলে বলছি? একদম কিন্তু নয়। কারণ আয়ুর্বেদ সব থেকে প্রাচীনতম শাস্ত্র, তার জন্য বলছি না। বলছি কারণ আয়ুর্বেদে কোনো সাইড এফেক্ট নেই। আয়ুর্বেদের মেডিসিন দীর্ঘদিন ধরে খাওয়ার প্রয়োজনীয়তা নেই। আয়ুর্বেদের মেডিসিন খেলে আপনার ইনজেকশন বা অপারেশন করার কোনো প্রয়োজনীয়তা থাকে না। আয়ুর্বেদের ওষুধ খেলে কিন্তু আপনার সারা জীবন ধরে একটা লং টার্ম ওষুধ খাওয়ারও কিন্তু কোনো প্রয়োজন কিন্তু থাকে না। বিভিন্ন রকম দিক আছে, বিভিন্ন রকমের কারণ রয়েছে, সে কারণে আমরা কিন্তু বলি যে আপনারা নির্বাচন করুন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে এবং ভালো থাকুন। সুগারের বিষয় নিয়ে আলোচনায় ফিরবো, তবে তার আগে একটু জানিয়ে রাখবো চেম্বার কিন্তু আমাদের বহু জায়গায় রয়েছে। একটু আপনাদের নিয়ারেস্ট চেম্বারে আপনাদের কিন্তু নাম নথিভুক্ত করে পৌঁছে যেতে হবে। যেরকম আপনারা বনগাঁ চেম্বার পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, ক্যানিং এ ডক্টর এ হালদারকে পাচ্ছেন, শিলচর এবং গুয়াহাটিতে ডক্টর বি শর্মা থাকেন, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বহরমপুর এবং কৃষ্ণনগরে আমাদের চেম্বার হয় ডক্টর এ হালদারকে কিন্তু পেয়ে যাচ্ছেন, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন আগরতলাতে এবারে কিন্তু পাবেন ডক্টর বি শর্মাকে। আগরতলা চেম্বারে ডক্টর বি শর্মা থাকবেন। তাই যারা আগরতলা বা ত্রিপুরা থেকে অনুষ্ঠান দেখছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন জামশেদপুরে ডক্টর এস ভাদুরীকে, হেরিয়া এবং মেছেদা দুটি সেন্টারে কিন্তু থাকবেন স্যার অর্থাৎ ডক্টর বি শর্মা কিন্তু থাকবেন। বর্ধমান চেম্বারেও কিন্তু আপনারা পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে। বাঁকুড়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। অনেকদিন পর কোচবিহার চেম্বারে কিন্তু যাচ্ছেন স্যার অর্থাৎ ডক্টর বি শর্মা। তাই যারা নর্থ বেঙ্গলের বন্ধুরা রয়েছেন চটপট কোচবিহার চেম্বারের জন্য কিন্তু এখনো সময় আছে নাম লেখার। দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পুরুলিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, হলদিয়া পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। নতুন সংযোজন মিদনাপুরে অলরেডি আপনি বলবেন অনেকগুলো চেম্বার তো রয়েছে, হ্যাঁ রয়েছে, কিন্তু তারপর একেবারে মিদনাপুর স্টেশনের কাছে আমাদের নতুন চেম্বার। মার্চের 15 তারিখ থেকে কিন্তু আপনাদের জন্য নতুন চেম্বার কিন্তু শুরু হচ্ছে এবং যাদের মিদনাপুর স্টেশনের এই চত্বরে যোগাযোগ করাটা সুবিধা বা যাদের আসার সুবিধা তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। প্রথম দিনই কিন্তু থাকছেন সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মা। পাশাপাশি বলবো মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে, কলকাতার হাজরা শিশু মঙ্গল হসপিটালের একদম কাছে আমাদের চেম্বার রয়েছে, হাতিবাগান কলকাতার প্রাণকেন্দ্র, সেখানে কিন্তু আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন। খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে। হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলা চেম্বার পাচ্ছেন। স্ক্রিনে পাচ্ছেন আমাদের দুটি নাম্বার, শেষে 27 এবং আরেকটি নাম্বারে শেষে 37 রয়েছে। নাম্বার দুটো একটু মোবাইলে সেভ করে ফোন করে নেবেন। কে আছেন? নমস্কার। হ্যালো, কে বলছেন? আমি যাদবপুর থেকে জয়ন্তী সর্দার বলছি। বলুন জয়ন্তী ম্যাডাম, কি সমস্যা আছে? বলছিলাম কি যে আমার কোমরে মানে সারা গিটে গিটে ব্যথা, আর একটা আমি খুবই ফর্সা ছিলাম, 43 বছর বয়স আমার, দিনের পর দিন মানে কালো তিলের মতন সারা শরীরে ভরে যাচ্ছে, ওইটা আবার মেছেদার মতন, মানে মুখে, হাতে, ওই উড়ুতে, পায়ে, চারিদিকে মানে ওটা ছড়িয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, আর দিনের পর দিন পুনঃ কালো হয়ে যাচ্ছে,
আর সারা শরীরে গিটে গিটে ব্যথা, কোমরে ব্যথা। আচ্ছা, আপনার এই সমস্যাগুলো যে বলছেন এগুলো আপনার কতদিন ধরে হচ্ছে? এই কালো তিলের মতন হচ্ছে, এটা 6 মাস ধরে মানে কালো কালো তিলের মতন হয়ে ওটা আবার মিঠেদার মতন ছড়িয়ে যাচ্ছে। আচ্ছা, আর ব্যথা বলছেন? 6 মাস, হ্যাঁ এটা 6 মাস ধরে হচ্ছে। একটা দুটো আগে দেখছিলাম, চামড়াটার মধ্যে দেখছি পোড়া 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 হয়ে যাচ্ছে। আচ্ছা, আর যে ব্যথা বলছেন ব্যথাটা কতদিন ধরে হচ্ছে? আর ব্যথাটা আমার অনেক দিন ধরেই হচ্ছে। আগে কোমরে একটু একটু হতো, এখন এই হাতের গিট, পায়ের গিট, হাঁটু আর কোমরের নিচেই যে মানে পায়খানার জায়গায় যে একটা নিচেই যে একটা হাড় আছে, আচ্ছা। ওইটা খুব ব্যথা। আচ্ছা, কোনো এটার জন্য কোনো চিকিৎসা বা কোনো রিপোর্ট কিছু করিয়েছেন? কোমরের রিপোর্ট নেই, আমি পেটেও ব্যথা, পেটে বাদিকে খুব ব্যথা, পেটে দুবার করে আলট্রাসোনোগ্রাফি করিয়েছি, কিছু ধরা পড়ছে না। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। হুম। দেখুন, অনেক ক্ষেত্রে আপনার কি হয় যে এই যে বুঝলেন পেটে ব্যথা কিন্তু আলট্রাসাউন্ড করছি ধরা পড়ছে না, কারণ আপনার হয়তো পেটে সমস্যা কিছু নেই, কিন্তু আপনার ব্যথাটা হচ্ছে হয়তো গ্যাস অ্যাসিডিটি অম্বলের কারণে। এবারে গ্যাস অ্যাসিডিটি অম্বলে কিন্তু আপনি ইউএসজি ধরা পড়বেন। ইউএসজি কি ধরা পড়বে? আপনার কোনো আলসার ফর্মেশন হচ্ছে কিনা, কোনো আপনার কোনো মানে অর্গান বেড়ে যাচ্ছে কিনা, সাইজে লিভার, কিডনি, প্যানক্রিয়াস যা 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 আছে বেড়ে যাচ্ছে কিনা, স্প্লিন, এগুলো আসবে। কিন্তু আপনার যদি গ্যাস অ্যাসিডিটির কারণে জিনিসটা হচ্ছে যে আপনার ক্রনিক গ্যাস্ট্রাইটিস আছে, ক্রনিক অ্যাসিডিটি আছে, আপনার এই গ্যাস্ট্রো হিসেবে যে রিজিওনে একটা প্রবলেম আছে, তো এই জিনিসগুলো তো হলে কিন্তু আপনার রিপোর্টে ধরা পড়বে না। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে খাওয়া দাওয়া ঠিক করতে হবে। আপনাকে বাড়িতে থাকেন তো, আপনি হয়তো বাড়িতে কাজকর্ম করছেন, এবার আপনি ধরুন কখনো তো বাসি খাবার খেয়ে নিচ্ছেন, ধরুন পান্তা ভাত বা যাই খাচ্ছেন, এগুলো কিন্তু অনেক সময় ক্ষতি করে শরীরে। তো এগুলো আপনার খাওয়া অ্যাভয়েড করতে হবে। জল বেশি করে খেতে হবে। অনেক সময় কি হয়, আমার বাড়ির সময় দেবে কাজ করতে করতে জলটা বেশি খাওয়া হয় ওঠে না, শীতকালে জল এমনিতেই কম খাওয়া হয়, তো জলটা একটু বেশি করে খাবেন, সারাদিনে 3 থেকে 4 লিটার জল খাবেন। আর যে বললেন গিটে গিটে ব্যথা হচ্ছে, এটা আপনি একটা এক্সরে করে করবেন, একটা এক্সরে রিপোর্ট করুন, কারণ আপনার ব্যথা হচ্ছে যেটা হচ্ছে এটা আপনার বাতের কারণে হচ্ছে। ঠিক আছে, আপনার যে যে জিনিসগুলো খাওয়া বারণ থাকে সেই খাওয়াগুলো খাওয়া চলবে না। ধরুন আপনার টমেটো বেশি খাওয়া চলবে না, ঠিক আছে, চিংড়ি মাছ, ডিম, বেগুন এগুলো খাওয়া চলবে না বেশি, এগুলো অ্যাভয়েড করুন। আর আপনার এই ব্যথার জন্য কিন্তু আপনার চিকিৎসা করাতে হবে। আপনি আমাদের আয়ুর্বেদে খুব ভালো ভালো চিকিৎসা ব্যথার জন্য কিন্তু আছে। আমরা মানে প্রথমে মেডিসিন দিই, তারপরে যদি কোনো ব্যথা হয় সেক্ষেত্রে আমরা থেরাপির কথা বলি পেশেন্ট থেকে। তো অনেক পেশেন্ট সুস্থ হচ্ছে। আমাদের পেশেন্ট, আমাদের রেগুলার পেশেন্ট দেখছি, অনেক পেশেন্ট কিন্তু এই যে আপনার ব্যথা নিয়ে আসছে বা পেটের সমস্যা নিয়ে আসছে, এক্ষেত্রে আয়ুর্বেদ কিন্তু বেস্ট কাজ করে, মানে অনেক ভালো কাজ করে, আপনার একদম গোড়া থেকে রোগটা সারিয়ে দেয়। তো আপনি যে বলছেন অনেক দিন ধরে ব্যথা আছে ইয়ে করছেন, তো এটাকে অ্যাভয়েড করবেন না, এটাকে চিকিৎসা করে সুস্থ করে। কারণ ওই যে আর্থ্রাইটিস বললাম বা বাত বললাম, বাতের কিন্তু গ্রেড থাকে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। তো আপনার যদি এই জিনিসটা বাড়তে বাড়তে গ্রেড 3 চলে যায় না, তখন কিন্তু আপনি একদম মানে উঠতে বসতে পারবেন, কোনো কাজই করতে পারবেন, একদম অচল হয়ে যাবেন আপনি। তো এই জন্য আপনাকে চিকিৎসাটা টাইমে করে নেন আপনি, তাহলে আপনার অচল হওয়ার কোনো ব্যাপার নেই, সারা জীবন ধরে পেন কিলার খাওয়ার কোনো ব্যাপার নেই, আপনি সুস্থ হয়ে যাবেন। একদম। তো এভাবেই কিন্তু আপনাকে মেনে চলতে হবে অভিজ্ঞ চিকিৎসকের কথা, তাহলে কিন্তু ভালো থাকবেন। দেখুন, দীর্ঘদিনের সমস্যা, বেশিরভাগ ক্ষেত্রে অনেকে কি করে যে ডাক্তার তো দেখাচ্ছি, আমি তো অবহেলা করছি না, কিন্তু রেজাল্ট পাইনি, আমি কি করব? তার মানে দোষটা আপনার নয়, তবে তারপরেও বলবো দোষটা কোথাও আপনার। কেন বলুন তো? কারণ আপনার নির্বাচনটা সঠিক হয়নি। আপনি চিকিৎসকের কাছে গেছেন, অর্থাৎ আপনি সচেতন, কিন্তু আপনি সঠিক চিকিৎসক, সঠিক প্যাথিকে নির্বাচন করেননি। সেক্ষেত্রে বলবো যে রোগটা যখন আপনার, সমস্যাটা যখন আপনার, ভিজিট যখন আপনি দিচ্ছেন, ওষুধ কেনার পয়সা যখন আপনি দিচ্ছেন, তাই আপনার কিন্তু নির্বাচন করার আগে একটু ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে, যাতে কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলেন। সেক্ষেত্রে বলবো এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আপনাদের জন্য রয়েছে, চাইলেই কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। কে আছেন একটু কথা বলবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি যাদবপুর থেকে বলছি, অভিজিৎ চক্রবর্তী। আচ্ছা, বলুন কি সমস্যা আছে? বলছি আমার ওই ডায়াবেটিস আছে, থাইরয়েড আছে, ঠিক আছে। আচ্ছা, বয়স কত আপনার দাদা, একটু শুনবো। 2.2 আর ফাস্টিং আছে 217, পিপি 340। আচ্ছা, বয়স কত এখন আপনার? আমার বয়স এখন 46। আচ্ছা, আচ্ছা, আপনার থাইরয়েডটা কথা যে বললেন, থাইরয়েডটা 4.1। 4.1, আর এটা ফাস্টিং বললেন 217। 217 আর পিপি হচ্ছে 340 থেকে 50 এর মতো। আচ্ছা, কতদিনে পুরনো সুগার এটা আপনার? রোগটা কতদিনে পুরনো? আমার 2021 সাল। 21 সাল থেকে হচ্ছে, 5 বছর হতে যাচ্ছে। আচ্ছা, আপনি খাওয়া দাওয়া ঠিকঠাক করে মেনটেন করেন? সুগারের জন্য যেগুলো খাওয়া বারণ ঠিকঠাক? খাওয়া মেনটেন করছিলাম, কিন্তু মাঝখানে একটু অপারেশন ছিল, একটু খাওয়ার উল্টো পাল্টা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, আপনি যে সুগার থাইরয়েড নিয়ে বলছেন, আজকে টপিক আমাদের সুগার আছে অলরেডি। তো আপনি যেটা বললেন যে আপনার সুগার ফাস্টিং 217, মানে ভাবুন ফাস্টিং থাকা কথা 110-এর মধ্যে বা 100-এর মধ্যে, সেক্ষেত্রে আপনার চলে গেছে 217, মানে ডবল হয়ে গেছে আপনার। মানে আপনার কিছু না খেয়ে সুগারটা 217 আছে, আর পিপি তো অবভিয়াসলি আপনার 300-এর উপরে যাবে, কারণ আপনার ফাস্টিংটা 200 কাছাকাছি আছে। তো এই ক্ষেত্রে আপনি ধরুন আপনার সুগারটা কিন্তু 5 বছর হতে যাচ্ছে, 21 সাল থেকে, মানে আপনার 5 বছর হতে যাচ্ছে।
আপনি কিন্তু সুগার কিন্তু কমছে না। সুগার যদি না কমে আপনাদের থাইরয়েড আছে দেখবেন ওটাও কিন্তু ঠিকঠাক কমবে না, কারণ সুগার কি করে ও বাকি রোগগুলোকে ধরে রাখে, ওর সাথে বসিয়ে রাখে যে না তোরাও থাক বসে। তো এই ব্যাপারটা কি হচ্ছে, আপনার সুগারটা কিন্তু কমাতেই হবে। আপনার সুগার না কমালে আপনার আরো অনেক প্রবলেম আসবে, মেটাবলিটি মানে আপনার পেটের সমস্যা আসবে, আপনার ঠিকঠাক করে ঘুম হবে না, আপনার পরবর্তীকালে প্রেশার আসতে পারে। এই জন্য সুগারটা সুস্থ হতে হবে। তো আমাদের আয়ুর্বেদে এটাই বলছিলাম একটা যে সুগারে কিন্তু এই ব্যাপারটা নেই যে আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে কিন্তু সুগার কমবে না। আপনি এখন চিকিৎসা করে দেখুন, আপনি দেখবেন 2-3 মাসের মধ্যে আপনার 200-300টা আপনার 100-র মধ্যে চলে আসবে। তবে আপনাকে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। আপনাকে কিন্তু রেস্ট্রিক্টেড একটা ডায়েট চার্ট দেওয়া হয় আমাদের এখান থেকে সুগারের পেশেন্টদের জন্য আলাদা করে, সেটা আপনাকে দেওয়া হবে, সেটা আপনাকে মেনটেন করতে হবে। করলে আপনি দেখবেন, নিজে দেখতে পাবেন আপনি 2-3 মাসের মধ্যে সুগারটা আপনার একদম লিমিটে চলে আসবে। কিন্তু আপনাকে 2-3 মাস মেডিসিন কিন্তু কন্টিনিউ করে খেতে হবে। আপনার আমাদের কোর্স থাকে একটা 4-5 মাসের 16 থেকে 20 সপ্তাহ, তো সেইটাকে আপনাকে ইয়ে করতে। অনেকে কি থাকে, আমি অনেক পেশেন্ট দেখেছি যেটা বেশিরভাগ করে যে কি আছে একবার দেখালাম 10 দিনের মধ্যে খেলাম, সুগার তো কমে গেছে বা ব্যথা তো কমে গেছে, আর ওষুধ খাওয়ার দরকার নেই। তারপরে দেখবেন আবার একটা সিভিয়ার পর্যায়ে যে সে আবার ফিরে এসে বললো আপনাদের ওষুধ তো কাজ করছে না। তো এই জিনিসটা কিন্তু ভুলটা কিন্তু পেশেন্টের, কারণ সে কিন্তু আমি বলেছি তাকে 1 মাস পরে বা 15 দিন পর আসতে, সে আসছে 2 মাস 3 মাস পর এসে বলছে কাজ করছে না। তো ডাক্তারের কথা শুনুন, ডাক্তার একটা কোর্স দিচ্ছে আপনাকে কমপ্লিট করতে। আপনাকে কেন বললো সুগারটা আপনার কমে যাবে, কিন্তু আপনাকে 16 থেকে 20 সপ্তাহ ওষুধ খেতে হবে। আপনি ওষুধ যদি খেয়ে নেন দেখবেন তার মধ্যে আপনার সুগার নর্মাল চলে আসছে। আপনাকে যদি সারা জীবন ওষুধ খেতে হবে, একটা সুগারের, একটা প্রেশারের, একটা থাইরয়েড, এটা কিন্তু হবে না। আপনি একদম 100% সুস্থ হয়ে যাবেন। এটা খুব বড় একটা দিক, যেখানে সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড এই সবকিছুর জন্য বেশিরভাগ ক্ষেত্রে আপনার চিকিৎসক আপনাকে বলেছে সারা জীবন আপনি মেডিসিন খাবেন, যত দিন পৃথিবীতে আছেন তত দিন মেডিসিন খাবেন। কিন্তু সেখানে একমাত্র এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা বলেন যে একটা নির্দিষ্ট পিরিয়ডের পর আপনার মেডিসিন আমরা স্টপ করব, আর আপনি এই কটা দিন ধৈর্য রাখতে পারবেন না। আমার মনে হয় যে অবশ্যই এটা আপনি আমাদের সাথে সহযোগিতা করবেন আর নিজেকে ভালোবেসে নিজেকে সুস্থ করবেন। আমি আরেকটা প্রশ্ন একটু করবো। আমার খুব চেনা পরিচিত একজন মহিলা, তার বয়স হচ্ছে 35, তার হবু বরের বয়স 38, তবে দুজনই সুগার আছে। তাদের একটা চিন্তা যে তাদের দাম্পত্য জীবনে মানে সেক্সুয়াল লাইফে এবং ভবিষ্যতে কোনো ইস্যু নেওয়ার যদি প্ল্যান থাকে, সেখানে দুজনে সুগার থাকার কারণে কোনো কি সমস্যা আসবে? দেখুন, সুগার থাকার কারণে মানে আপনি বাচ্চা নিতে কোনো প্রবলেম আসবে না আপনার, যদি কোনো সেরকম মানে ধরুন মানে বয়স খুব বেশি না হয়ে থাকে বা কোনো ধরুন সিস্ট না থাকে ওভারিতে, মেয়েদের ক্ষেত্রে বলছি। আর ছেলেদের ক্ষেত্রে যদি অন্য কোনো নেশা না থাকে বা যেটা বয়সটা সেই কোনো ওনার অ্যাডিকশন কিছু নেই বা অন্য কোনো রোগ নেই, যার সুগার আছে, তাহলে কিন্তু নেওয়া যাবে। এবারে কি হয়, সুগার তাদের কিন্তু একটা সেক্সুয়াল প্রবলেম থেকেই থাকে ছেলেদের ক্ষেত্রে, যেটা অনেক পেশেন্ট এসে বলে যে আমার এই সমস্যাটা হচ্ছে, তারপর জিজ্ঞেস করে আপনার সুগার আছে, হ্যাঁ আমার সুগার আছে। তো সুগার থাকলে কিন্তু আপনার একটু যে মানে সেক্সুয়াল একটা হেলথ যে ওয়েলনেস থাকে সেটা কিন্তু একটা খারাপের দিকে থাকে। সুগারটাকে অবশ্যই কম রাখতে হবে, সুগারটাকে লিমিটে ধরে রাখতে হবে বা সুগারটা কমাতে হবে। তো সেই যদি চিকিৎসক সুগারটাকে আগে কমিয়ে নেয়, একদম নর্মাল নিচে আসে, তাহলে কোনো চিন্তারই কোনো কারণ নেই। তার যদি অন্যান্য কোনো সমস্যা টুকটাক থেকেও থাকে, সুগার যদি কম থাকে, মানে সুগারটা হচ্ছে কি বলুন তো, একটা বস্তার মধ্যে একটি পচা হলো যে বাকি আরো তোকে পচিয়ে দেয়। সুগারটাকে যেন আপনাকে কম রাখতে হবে। একদম তাই। সুগার যদি নিয়ন্ত্রণে থাকে আপনার জীবনের প্রত্যেকটা ধাপ একদম স্মুথলি এগোবে। তাই সুগারকে নিয়ন্ত্রণে কিভাবে রাখবেন সেটা জানেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা, আর সে কারণে এতটা জোরের সাথে টিভির পর্দা হোক, সোশ্যাল সাইটে হোক বা পত্রিকার বিভিন্ন অ্যাডে হোক, আমরা কিন্তু জোরের সাথে জানাতে পারি, বলতে পারি। যাই হোক, প্রচুর পেশেন্ট আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে প্রত্যেকদিন পৌঁছে যাচ্ছেন। তারা কেমন আছেন, কি বলছেন তারা আপনাদের জন্য, একটু শুনবো, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। নাম আপনার? সম্পা জানা। কোন চেম্বারে দেখিয়েছিলেন? মেছাদা চেম্বারে। কি সমস্যা ছিল আপনার? আমার স্কিন অ্যালার্জি ছিল 5 বছর। এখানে ওখানে ডাক্তার দেখিয়ে কোনো মতে কিছু হয়নি, হলো সেরে গেল, আবার ওটা পুনরায় আবার ওষুধ শেষ, আবার বেরিয়ে গেল। তারপরে এখানে দেখিয়ে আমি মোটামুটি সুস্থ আছি। এখন ভালো আছেন? হ্যাঁ, এখন আমি ভালো আছি। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাটি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিবিতে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো প্রথমে আমি চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না, হাঁটতেও পারতাম না, খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিবিতে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি, আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো পাবো আমি প্রথমে ভাবতেই পারি না, আমার কাছে অবিশ্বাস্য যেটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন
তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন এখানে ট্রিটমেন্ট করার এবং বিশ্বাসের সাথে চলুন, তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবেন সব রোগ থেকে। আপনার নাম? মান্ত বিশ্বাস হালদার। কি নাম আপনার? আমার নাম শম্ভুনাথ গাঙ্গুলি। আপনি বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি কন্যগড়। আচ্ছা, আপনি এখানে ঠিকানাটা কি করে পেলেন? আমি ঠিকানাটা পেলাম সকালবেলা 8টার সময়, যে আপনাদের প্রোগ্রামটা হয় সেই প্রোগ্রামের ফোন নাম্বার দেখে এসেছি। আচ্ছা, আপনার হাঁটুতে ব্যথা ছিল তাই তো? হ্যাঁ, হাঁটুতে প্রচন্ড ব্যথা ছিল। আচ্ছা, আপনি যে আমাদের যে বলা হয় আর্থিংটা নিতে হ্যাঁ। বা শরীরে ভোল্টেজটাকে জিরো করতে, হ্যাঁ, সেই জিনিসটা আপনি কতদিন ধরে করছেন? আমি এই দিন 10-15 ধরুন করছি। দিন 10-15 ধরে করছেন। হ্যাঁ, তাতে আপনি কতটা ভালো আছেন? একদম মোটামুটি আমার 99% কমপ্লিট হয়েছে। আচ্ছা, আপনি কোনো ওষুধ খাচ্ছেন? না, কোনো ওষুধ খাই না। মানে উইদাউট মেডিসিন হ্যাঁ, আপনি শুধু আর্থিং নিতেই হ্যাঁ। আপনার কিন্তু ব্যথা ব্যথা যন্ত্রণাটা চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, আপনি যে বলছিলেন কি বাসে যেতে আসতে আমার কষ্ট হতো? হ্যাঁ, হ্যাঁ, খুব কষ্ট হতো, ট্রেন থেকে নামতে পারতাম না। হুম। সেটা এখন একদমই নেই। আচ্ছা, তাতে আপনি এনবিপি ইউনানি এন্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হ্যাঁ, এই যে জিনিসটা কি যে বলা হলো কি ভোল্টেজটা জিরো করতে হ্যাঁ। বা আপনার আর্থিং নিতে, হ্যাঁ, তাতে আপনি ভালো রয়েছেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ, একদম ভালো। আপনি কিছু বাকি যে দর্শকরা রয়েছে তাকে কিছু বলতে চান? না, আমি সবাইকে মোটামুটি বলেছি এই করে আমার শরীরটা এখন সুস্থ আছে মোটামুটি, ব্যথা যন্ত্রণাটা একদমই নেই। আমি অনেককেও বলেছি এই জিনিসটা করতে। বাহ, অনেক অনেক ধন্যবাদ। স্যার, আপনার নাম? আমার নাম বাবুলাল মন্ডল, আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া থেকে। আচ্ছা, আপনি এনবিপিতে আপনার কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ডায়াবেটিসের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কত বছর ধরে ভুগছিলেন এই রোগে? আমি প্রায় 2 বছর আগে হুম। আমি এই রোগ জানতে পারি এবং আমি তখন থেকে অ্যালোপ্যাথিক চিকিৎসা করি, কিন্তু সুগার মোটামুটি 160-এর কাছাকাছি পিপিটা থাকতো। আচ্ছা। এবং আপনাদের প্রচার মাধ্যমে জানতে পেরে আমি এই আয়ুর্বেদ চিকিৎসার ভাষায় এখানে এসেছিলাম। আচ্ছা, এখানে আপনি যখন এলেন, এখন থেকে কতদিন আগে থেকে এখানে ট্রিটমেন্ট করাচ্ছেন? প্রায় 7 মাস আগে। আচ্ছা, এই 7 মাস যে ট্রিটমেন্ট করালেন, এখন আপনি কেমন আছেন? এখন খুবই ভালো আছি, সুগার একেবারে নিয়ন্ত্রণে বললে ভুল হবে, বরঞ্চ কমের দিকেই আছে। আচ্ছা, এখন লাস্ট রিপোর্টে আপনি কত দেখতে পেয়েছেন? ফার্স্ট রিপোর্টে আছে আমার ফাস্টিং আছে 89, হ্যাঁ। পিপি আছে 112। 112, যেটা 160 থাকতো সেটা 112। এবং আপনি এখন শারীরিকভাবে সুস্থ আছেন? একেবারে সুস্থ, আচ্ছা, কোন রকম আর কোনো কমপ্লিকেশন, আনুষঙ্গিক কোনো সমস্যা নেই? সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে দর্শকদেরকে এটা জানানোর জন্য যে আপনি এখন কেমন আছেন এই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এসে। নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে বিশেষ অনুষ্ঠানে আরো একবার আপনাদের সকলকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত সাথে থাকার জন্য এবং এনবিপি কে ভরসা করার জন্য আপনাদের ধন্যবাদ বারংবার জানানো উচিত। কারণ সত্যি প্রত্যেকটি জেলা থেকে বলুন, প্রত্যেকটি আনাচে কানাচে থেকে বলুন, শহর বলুন, শহরতলি বলুন, এমনকি প্রত্যন্ত গ্রাম থেকে মানুষ কিন্তু যোগাযোগ করছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের সাথে এবং তারা কিন্তু ভালো হচ্ছে। সমস্যা বিভিন্ন প্রকারের আমাদের থাকে, তবে সব থেকে বেশি সংখ্যক যে সমস্যা নিয়ে আপনারা আসেন সেটা অবশ্যই ক্ষেত্রে সুগার। তবে চিন্তার বিষয় এটা যে সুগার নিয়ে যদি আপনি প্রথম থেকে সচেতনতা না বাড়ান তাহলে সুগার শুধুমাত্র সুগারের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে না, সুগার আরো অনেকগুলো সমস্যাকে কিন্তু ডেকে আনে। তাই আজকে সুগার এবং সুগার থেকে আসা অন্যান্য সমস্যাগুলো সব বিষয়গুলো নিয়ে আপনাদের জন্য আপনাদের সাথে আলোচনা করব এবং সঙ্গে থাকবেন অভিজ্ঞ চিকিৎসক অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর এস খান। প্রথমে তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি কিন্তু রয়েছেন আপনারা, তাই আজকে স্যারের সাথে আমরা সুগার থেকে আসা বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব। স্যারের সাথে বহুদিন অনুষ্ঠান করছি। স্যার, লাস্ট আমাদের এপিসোডে আপনি একটা কথা বলছিলেন যে সুগার এমন একটা সমস্যা যে অন্য সমস্যাকে বলে তুই আমার সাথেই থাক, আমাকে ছেড়ে যাস না, আমরা সবাই একসাথে থাকি। তার মানে সত্যি সুগার থাকলে সুগার আরো আনুষঙ্গিক অনেকগুলো সমস্যা বেড়ে যাওয়ার আমাদের প্রবণতা থাকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি সুগারটা এই জন্য মানে একটা ভয়ানক একটা রোগ বলি, যে বলা হয় সাইলেন্ট কিলার। মানে যেমন ক্যান্সার একটা রোগ যেটা মানে বলা হয় যে ঠিকঠাক হয় না, একটা জায়গায় চলে গেলে আপনাকে ঠিক হওয়ার কোনো জায়গা নেই। সুগারও সেরকম, যদি আপনি যদি প্রথম থেকে ইগনোর করতে অবহেলা করতে থাকেন তো একটা জায়গায় চলে গেলে সেটা কিন্তু সহজে ঠিক হতে চায় না, সে আরো 10টা রোগকে ধরে নিয়ে আসে।
তো এটা কেন? কারণ সুগারটা হচ্ছে আপনার শরীরে কি করে, মানে আপনার শরীরে ধরুন গ্লুকোজের পরিমাণটা অত্যধিক বাড়িয়ে দেয়। তো এবারে আপনার শরীরে ধরুন গ্লুকোজ আছে, তার সাথে আপনার আরো কার্বোহাইড্রেট আছে, আপনার বাকি আরো মিনারেলস সবকিছু কিন্তু আমাদের বডির মধ্যে সবকিছু কিন্তু আছে। এর সুগারটা হঠাৎ করে বেড়ে গেলে কি হচ্ছে, আপনার ধরুন হঠাৎ করে কি বেড়ে গেল তখন, তো আপনার বাকি যে আরো অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, প্যানক্রিয়াস যদি কাজ করতে না পারে, সেই বিভাগে কাজ করতে দেবে না সহজে, সে হাতে স্প্রিনটা আটকে নেবে। সে তার মানে কি হলো, এগুলো আটকে গেল, আপনার খাবারটা খাচ্ছে, খাবারটা হজম হচ্ছে না, উল্টে খাবারের থেকে যে জিনিসটা আপনার যেটুকু সুগার দরকার ছিল সেটুকু কাজে না হলে সেটুকু আবার সুগারটা বাড়াতে সাহায্য করছে, মানে আপনার ক্ষতি হচ্ছে আর কি। ব্যাপারটা হচ্ছে কি, যেমন একটা কথা আছে যে তাসের ঘরটা, একটা তাস যেমন পড়ছে যেমন পুরো ঘরটা ভেঙে যায়, সেরকম ব্যাপারটা হচ্ছে যে আপনার সুগার যখন আছে, সুগার বাকি রোগগুলোকে ধরে রাখতে সাহায্য করে। মানে আপনার জ্বর হচ্ছে, যেমন একটা নর্মাল ভাইরাল ফিভার হচ্ছে, আপনার দেখবেন তুমি 3-4 দিন 7 দিন সেরে আছে, কিন্তু আপনার সুগার আছে মানে ওটা 7 দিন থেকে 15 দিন চলে যাবে, আস্তে 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 সারবে, আপনার দেখবেন ঠিক হচ্ছে না, আবার পড়ে যাচ্ছে। তারপরে তো সবচেয়ে ভয়ানক থাকে হার্ট অ্যাটাকের সমস্যা। সুগার আছে মানে আমার যে কোনো সময় কিন্তু স্ট্রোক, অনেক পেশেন্ট দেখবেন এটা বলে যে আমার তো সুগার আছে কিন্তু কোলেস্টেরল নেই, প্রেশার নেই, তারপরেও দেখলাম পেশেন্টটা কিন্তু হঠাৎ করে স্ট্রোক হয়ে গেল বা হঠাৎ করে সিভিয়ার অ্যাটাক হয়ে গেল। কেন হচ্ছে? সুগার হচ্ছে আপনার রক্তটা অনেক সময় মোটা করে দেয়, কিন্তু আপনি বুঝতে পারেন না, মানে কোলেস্টেরল রিপোর্ট নর্মাল আছে কিন্তু আপনার রক্তটা মোটা হয়ে গেছে। তো এবার রক্ত যাচ্ছে আপনার ভেন দিয়ে, ভেনের পাইপের মতো, সেখানে রক্ত মোটা হয়ে যায়, এখানে অবস্ট্রাকশন আসবে, মানে পাইপে বাধা পড়বে, আপনার আপনার হার্ট অ্যাটাক হবে, আপনি সেই মুহূর্তে আপনার একটা প্যারালাইজ হতে পারে, আপনি কোনো মানে মারা যেতে পারেন। তো সুগার থেকে কিন্তু আপনার অনেক সময় স্ট্রোকের সম্ভাবনা থেকে থাকে, অনেক পেশেন্টে হয়েছে, অনেক পেশেন্ট কিন্তু এরকম হিস্ট্রি নিয়ে এসছে যে কোলেস্টেরল নেই, কিচ্ছু নেই, কোনো হার্টের সমস্যা ছিল না, হঠাৎ করে সুগার থেকে দেখলাম এরকম সাইলেন্ট একটা হার্ট অ্যাটাক হয়ে গেল। তো এই জন্য সুগারটা কিন্তু কম করতেই হবে, সুগারকে অবহেলা করবেন না, সুগার কম করলে কিন্তু বাকি শরীরের রোগগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। একদম তাই। সুগার সত্যি খুব ভয়ঙ্কর, সত্যি সুগারকে সাইলেন্ট কিলার বলা যায়, কারণ সে কিন্তু আপনাকে মারতেই এসেছে। এবার আপনাকে যুদ্ধ করতে হবে সুগারের সাথে এবং জয়লাভ আপনাকেই পেতে হবে। সাথে অবশ্যই কিন্তু এনবিপি রয়েছে। কে আছেন বলবেন? নমস্কার, আমি সময় মুখার্জি বলছি। আচ্ছা বলুন, কি সমস্যা আছে? বয়স কত? আমার মায়ের বয়স এখন মোটামুটি 57। তো আমি যেটা জানতে চাইছি, ওটা সুগার রয়েছে, কোমর ব্যথা, পায়ে ব্যথা, এইসব প্রবলেম, এবং গা হাত পা কাঁপায়, তো নার্ভ রিলেটেড প্রবলেমটা আছে। তা আমি এক্ষেত্রে কি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করাতে পারি? আমি অ্যালোপ্যাথিক ডাক্তারের আন্ডারে আছি, আমি ডাক্তারের প্রোগ্রাম শুনছি, আমি কি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে প্রবলেমটাকে পুরোপুরি কিওর করতে পারবো? আচ্ছা, আগে বলুন আপনার মায়ের সুগার কত আছে? সুগার কত আছে? কত আছে জানি না, বলতে পারবো না, বেড়ে আছে মোটামুটি। কত বছর ধরে সুগার আছে? থেকে কিছুটা বেড়ে আছে। কত বছর সুগার আছে? 57। না না, কত বছর ধরে সুগারটা আছে? সুগারটা প্রায় 4 বছর। 4 বছর ধরে আছে। অন্য কোনো সমস্যা, সুগার ছাড়া এই ব্যথা ছাড়া অন্য কোনো সমস্যা আছে? ব্যথার জন্য একটা পেন কিলার দিয়ে রেখেছি ওষুধ। না না, বলছি সুগার ব্যথা ছাড়া প্রেসার বা এসব কিছু আছে কি? না, সেরকম কিছু নেই। তো আমি বলছি, আপনি শুনুন। দেখুন, অবশ্যই আপনি চিকিৎসা করতে পারবেন। এখানে তো আপনার মায়ের যে হিস্ট্রি শুনলাম, 4 বছরের সুগার আছে বলছেন, 57 এজ বলছেন, তো এক্ষেত্রে আপনি আমি ধরে রাখুন যে অবশ্যই শুনে সুস্থ হতে পারবেন। আপনি সুগারের চিকিৎসা ওনার কাছে করেন, কত আছে বলতে পারবেন, আলাদা ব্যাপার সেটা। আপনি রিপোর্টসগুলো একবার নিয়ে আসুন, রিপোর্টসগুলো আমরা দেখি। তো সুগার তো ধরুন না এরকম না যে খুব হাই আছে, ধরুন 300-400 উপরে তো আছে, এরকম হবে না, তার থেকে কমই থাকবে, আমি আন্দাজে বললাম, তার থেকে কমই থাকবে। তো সেই যে সুগারটা বলছেন আপনি, ওনার যদি ইনসুলিন নিতে হচ্ছে না, জাস্ট মেডিসিন খাচ্ছে, তো এটা একদম 100% ওনার কমে যাবে। আর সাথে যে ব্যথার সমস্যা বলেন, এটা কিন্তু সুগারটা বেশি থাকলেও ব্যথা কিন্তু হয়। ব্যথা হয় অনেক কারণ, ব্যথা একটা তো বাতের কারণে হয়, একটা শরীরের মধ্যে ক্যালসিয়াম ভিটামিন ডি কমে যাচ্ছে। ক্যালসিয়াম ভিটামিন কমছে কেন? আপনি তো ধরুন আপনার মায়ের তো রোদেও টুকটাক বেরোচ্ছে বা খাওয়া দাওয়া ঠিকঠাক খাচ্ছে, তার ভিটামিন ডি কমছে কেন? সেক্ষেত্রে সুগার কিন্তু দায়ী হয়। সুগার কি কারণ আস্তে আস্তে ভিটামিন ডি কমিয়ে দেয়, আপনার শরীরে ক্যালসিয়ামটা আস্তে আস্তে অ্যাবসর্ব মানে শুকিয়ে যায়। ধরুন একটা ক্যালসিয়াম শরীরে কি করে, হাড়টাকে মানে একটা নিউট্রিশন রাখতে সাহায্য করে, হাড়টাকে একটা পুষ্টতে সাহায্য করে। কিন্তু আপনার যদি ক্যালসিয়াম কমে যায়, ভিটামিন ডি কমে যায়, তাহলে তো আপনার ব্যথা সেখানে হবে। সবসময় এরকম যে বাত মানে ব্যথা হবে, অনেক সময় ভিটামিন ডি কমেও ব্যথা হয়, খাওয়াতে ঘুম ঘুম পায়, ভালো লাগে না। তো এই জন্য বলবো, সুগারটা আপনার মায়ের যে বলছেন, আপনি এখানে এসে নিশ্চিন্তে চিকিৎসা করতে পারেন। আপনি হেল্পার চলে আসুন, চিকিৎসা করলে আপনার মায়ের দেখবেন আপনি 16 থেকে 20 সপ্তাহ, মানে 4 থেকে 5 মাসের মধ্যে দেখবেন আপনার মায়ের সুগার একটা নর্মাল রেঞ্জে চলে আসবে। তখন আপনাকে এই ওষুধ খাওয়ার ট্যাগটা থাকতে হবে না, সাথে দেখবেন ব্যথাও কমে যাচ্ছে, উনি একদম সুস্থ হয়ে যাবেন। একদম সেই সুগার নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করছি, কারণ প্রত্যেকটি পরিবারে কিন্তু সুগার আক্রান্ত মানুষের সংখ্যা অনেকটাই বেশি, এবং আমাদের এই অনুষ্ঠানে কিন্তু 5 বছর, 7 বছর, 10 বছর সুগার আছে, এটা এমন কিছু বড় ব্যাপার না। কারণ আপনারা ভাবেন সুগার এলে তো সুগার সারা জীবনই থাকবে। স্যারের কাছে ঠিক এটাই প্রশ্ন করব যে সুগার যখন এতগুলো বছর আমার শরীরে বাসা বেঁধে রয়েছে, তখন সেখান থেকে আর কি কি সমস্যা আমার আসতে পারে? সুগার যদি শুধুমাত্র সুগার থাকে, সেক্ষেত্রে একটা যেটা ফার্স্টে বললাম, একটা আপনার হার্টের সমস্যা আসতে পারে, আইএসডিটাকে বলি, ইসলামিক হার্ট ডিজিজ, আপনার সমস্যা আসতে পারে, বুক ধরপড় করতে পারে, শ্বাস নিতে সমস্যা হতে পারে, তারপরে সাথে আপনার কোলেস্টেরল আসতে পারে। আপনার যদি প্রেশার না থেকে থাকে, দেখবেন হয়তো প্রেশার আপনার ফ্লাকচুয়েট করছে, ওঠানামা করছে, কখনো প্রেশার নর্মাল আছে, কখনো বেশি আছে, কখনো কম আছে,
ঠিক করছে। সুগারও দেখবেন ফল করতে পারে অনেক সময়, এরকম অনেক পেশেন্ট কিন্তু আছে যাদের সুগার কিন্তু হাই লেভেল থাকে, কিন্তু কোনো কারণে হঠাৎ করে সুগার ফল করে, তাদের সঙ্গে সঙ্গে একটা করে চকলেট কিছু রাখে। তো সুগার থাকলে আপনার আশেপাশে এই রোগগুলো আসতে পারে। সাথে তো পেটের সমস্যা আছেই, আপনি সাথে একটু মোটা হন, একটু ওবেস হন, আপনি একটা ওবেসিটি থাকে, তাহলে তো আপনার সমস্যা আরো অনেকগুলো আসবে, ব্যথা হবে, আপনার ধরুন জয়েন্ট পেন আসবে, সাথে আপনার পা জ্বালা করা, খেতে ইচ্ছে না হওয়া, শরীরের মধ্যে মেয়ে হলে শরীরের মধ্যে হরমোনিক ইমব্যালেন্স হওয়া, বা তাড়াতাড়ি আপনার পিরিয়ড শেষ হয়ে যাওয়া, তাড়াতাড়ি মেনোপজ হয়ে যাওয়া, এই অনেক অনেক সমস্যা। মানে সুগারে যদি বলা যায় যে আপনি 1 ঘন্টা তো কেন, আপনার 3 ঘন্টা শেষ আমরা সুগার নিয়ে বলতে আরম্ভ করলে। তো এই জন্য সুগারটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। সুগার তাহলে কিন্তু আশেপাশে এই রোগগুলো আসতে পারে, আর যদি এই রোগগুলো পরে সুগার আসে তাহলে কিন্তু এই রোগগুলোকেও সুগার সারতে দেবে না। সে কি করবে যে তারও ওষুধ খেতে হবে, বাকিদের আপনাকে ওষুধ খেতে হবে, খেয়ে যেতে হবে। বললাম না যে সবাইকে ধরে রাখবে, সবাই একসাথে থাকবো আমরা, এরকম ব্যাপার। শরীরটা নষ্ট করবে আস্তে। আপনার কৃমি হলে কি করে, আপনার যে খাবারটা খেয়ে নেয় আপনি রোগা হয়ে যাবেন, আমাদের কোনো কিছু হচ্ছে না, শরীরে সমস্ত পুষ্টি সমস্ত নিউট্রিয়েন্টস খেয়ে নিচ্ছে। সুগার হচ্ছে একটা কৃমির মতো, সবকিছুকে আপনাকে শেষ করে আস্তে 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 আপনাকে মারবে। এই হচ্ছে সুগার সাইলেন্ট করার জন্য। একদম। আর স্যার কিন্তু আরেকটা কথাও বললেন যে মোটাপা, অর্থাৎ আপনি মোটা হয়ে যাচ্ছেন। মোটা হয়ে গেলে আমরা বলি না যে শুধুমাত্র দেখতে খারাপ লাগছে, তা কিন্তু না। মোটা হয়ে গেলে বিভিন্ন সমস্যা আসে, তার মধ্যে সুগার আসার প্রবণতাও কিন্তু আপনার বেড়ে যেতে পারে। তাই মাথায় রাখুন, যারা একটু মোটা সোটা নাদুস নুদুস চেহারার মানুষজন রয়েছেন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি মানিক বর বলছি। কোথা থেকে বলছেন মানিক বাবু? মানিকতলা থেকে। মানিকতলা থেকে বলুন, কি সমস্যা? বয়স কত? বয়স 35। 35। কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে খিদেটা খুব কম হচ্ছে, এবং সকালে যে খাচ্ছি সেটা খাচ্ছি, দুপুরে খাওয়াটা কমে যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, আপনি যে খাওয়া দাওয়া করছেন, খাওয়া দাওয়ার মাঝখানে গ্যাপটা ঠিক আছে আপনার, না কখনো কখনো চেঞ্জ হচ্ছে? গ্যাপ ঠিক আছে, কিন্তু খাওয়াটা কমে যাচ্ছে। খাওয়া দাওয়া কমে যাচ্ছে। জল ঠিক করে খাওয়া হয়? জলটা হ্যাঁ মিনিমাম ভালো খাওয়া। আচ্ছা আচ্ছা। পটি রেগুলার হয়, মানে রেগুলার পটি হয়? পটি মাঝে মাঝে অল্প হয়। আচ্ছা ঠিক আছে, বলছি আপনি শুনুন। দেখুন, আপনার যে সমস্যাটা বলছেন সেটা আপনি যেমন মাঝে মাঝে অল্প হয়, মানে আপনার পটিটা ক্লিয়ার হচ্ছে না ঠিকঠাক করে, বা আপনি জল হয়তো ঠিকঠাক করে বুঝতে পারছেন না, হয়তো যে বোঝেন খিদেটা কমে যাচ্ছে। খিদে কেন কমে? আমাদের ধরুন ডাইজেস্টিভ পাওয়ার বা আমাদের শরীরের মধ্যে যে খাবারের একটা হজম করার ক্ষমতা আছে, সেটা কমে যাওয়ার কারণ হচ্ছে এটাই যে আপনি খাবারটা যেটা খাচ্ছেন সে খাবার ঠিক করে ডাইজেস্ট হচ্ছে না, সেই খাবারটা কোনো কাজে লাগছে না, উল্টে বেরোচ্ছে না ঠিকঠাক করে, হয়তো জমে রয়ে যাচ্ছে, মানে আপনার সেটা পটিতে ঠিক করে বেরোচ্ছে না। তো যদি সেটা বেরিয়ে না আসে, নতুন খাবার ঢুকবে কি করে? আপনার যদি শরীরে পেট ফুলে থাকে, গ্যাস অম্বল থাকে, অ্যাসিড থাকে, তো আপনার নতুন খাবারটা খাবেন কি করে? আপনার তো আস্তে আস্তে ডাইজেস্ট কমে যাবে, আপনি খেতেই পারবেন না। তখন দেখবেন আপনার অন্যান্য সমস্যা আসবে, পেট ব্যথা, এই সাইডে এই সমস্যাগুলো হবে, তলপেটে ব্যথা করছে, এগুলো হবে। তো এই জন্য আপনাকে জল ঠিকঠাক করে খেতে হবে, বাসি খাবার খাওয়া যাবে। বাসি খাবার মানে ধরুন একটু খাবার, ঠান্ডা খাবার খাওয়া যাবে না, গরম গরম খাবার খেতে হবে। শাকসবজি খেতে হবে, সাথে সিজনাল যে ফল পাওয়া যায় সেই ফলও আপনাকে খেতে হবে, যাতে বডির মধ্যে অন্যান্য কিছু ঠিকঠাক থাকে। এগুলো করুন, জলটা ঠিকঠাক খেয়ে দেখুন। তারপরে যদি দেখছেন যে তারপরে সমস্যা কমছে না, খাওয়া দাওয়ার গ্যাপটা ঠিক রাখুন। ধরুন আজকে আপনি খাচ্ছেন দুপুর 1টার সময় লাঞ্চ করছেন, কালকে বিকেল 4টায় লাঞ্চ করেন, তারপর দিন আবার সকাল 10টায় লাঞ্চ করছেন, এটা করবেন না। লাঞ্চটাকে হ্যাঁ 1টা থেকে 2টো হতে হবে, কিন্তু 1টা থেকে 4টা যেমন না হয়ে যায়, এটা একটু খেয়াল করবেন। কিছু লাঞ্চ করতে পারছেন, অন্য কিছু খাবার খেয়ে পেটটাকে ভর্তি রাখুন, কিন্তু খাওয়া দাওয়ার টাইমটা গ্যাপটা ঠিকঠাক রাখুন, তাহলে আপনার পেট ঠিক থাকবে, কোষ্ঠ ঠিক থাকবে, কোষ্ঠকাঠিন্য সমস্যাগুলো আসবে না। তো এইটা করুন, তারপরে সমস্যার সমাধান না হলে আপনি চিকিৎসা করতে আসুন। এটা তো একটা পেটের সমস্যা, চিকিৎসা করলে আপনি সুস্থ হয়ে যাবেন। একদম। সুগার নিয়ে আলোচনা করছি, সুগার থেকে আসা বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছি। স্যার থেকে একটু জানতে চাইবো যে সুগারের সাথে আমাদের কিডনি মানে সম্পর্কটা কিরকম? সুগারের সাথে কিডনি, সুগার মনে হবে বলো প্যানক্রিয়াস থেকে আমাদের যা হয়, তো প্যানক্রিয়াস কিডনি কিন্তু আশেপাশেই থাকে আমাদের বডির মধ্যে, খুব একটা ডিস্টেন্স থাকে না। এবারে আপনার ধরুন সুগার হয়েছে, সুগার হলে কি হয় দেখবেন, আপনি ইউরিন টেস্ট করছেন, ইউরিনের মধ্যে আমার টেস্ট করছেন, আর মানে রুটিন টেস্ট করছেন ইউরিনে, দেখছেন আমার সেখানে সুগার বেরোচ্ছে, মানে আপনার সেখানে গ্লুকোজ বেরিয়ে আসছে। তো এবারে কিডনিতে যদি আপনার সেখানেও সুগারটা এফেক্ট করলো, তখন তো সে কিডনিকে ড্যামেজ করবে। মানে কিডনির যে একটা ধরুন, কিডনির কাজটা কি, জলটাকে ফিল্টার করা, আপনার ছাঁকুনি কাজ করে। আজকে বাড়িতে আমি ফিল্টার থাকলে আমরা একটা ফিল্টার করে জলটা খাচ্ছি, সেই কিডনিরও কাজ সেটা, আপনি জলটাকে ফিল্টার করে সেই জলটাকে রিইউজেবল করা। আপনার কিডনি আছে বলে আপনি কিন্তু ভালো আছেন। কিডনি যদি আপনার না থাকতো, আপনি জল খেতেন পার ডে 200 লিটার করে, সেখানে আপনি পার ডে 4 লিটার করে জল খাচ্ছেন, তাতে কাজ হয়ে যাচ্ছে আপনার। বা কখনো কখনো 2 লিটার খাচ্ছে, তাতেও কাজটা হয়ে যায়, কারণ জলটা কি করছে, কিডনি বারবার ওটাকেই ফিল্টার করছে। তো এই জন্য এবারে এখন সুগারটা আমরা কিডনিতে মানে ইয়ে দিয়ে বেরোচ্ছে, আমরা ইউরিন দিয়ে বেরোচ্ছে, তখন সেই সুগারটা কিডনিকে অ্যাফেক্ট করছে, কিডনি ফিল্টারেশন পাওয়ার কমিয়ে দিচ্ছে। আস্তে আস্তে দেখবেন আপনার সুগার থেকে আপনার কিডনি ডিজিজ চলে এলো, যেটাকে পরবর্তীকালে বলা হচ্ছে সিকেটি চলে এলো আপনার। তখন দেখবেন আপনার টয়লেটের বেগ কমে যাবে, বা আপনার ইউরিন ঠিকঠাক করে হবে না, আপনার ইউরিয়া ক্রিয়েটিন বেড়ে যাবে, এই সমস্যাগুলো আসবে, তখন আপনাকে আবার দেখবেন কিডনি চিকিৎসা করতে হচ্ছে, কিডনি আপনার কোনো কারণে ডিসফাংশন করছে। তো সেই জন্য সুগারকে আপনাকে কম রাখতে হবে।
একদম তাই। দীর্ঘদিন যদি সুগারের সমস্যা থাকে, আপনার দামি অর্গান কিন্তু কিডনি, সেই কিডনিতে কিন্তু একটা বড় সমস্যা আসতে পারে। তাই আমরা বলি না যে এটা নিয়ে আমরা একটা এপিসোড করছি যে সুগার থেকে আপনার অন্যান্য কি সমস্যা আসতে পারে। স্ক্রিনে দেওয়া নাম্বার নোট করেছেন তো, 9830235527 বা 37। যদি আপনি সুগারে আক্রান্ত মানুষ হন এবং আপনি দেখছেন কি কিডনি সংক্রান্ত বা ইউরিন সংক্রান্ত কিছু সমস্যা আপনার আসছেন, তাহলে কিন্তু বুঝবেন এটা সুগার থেকে আসছেন। চটজলদি আপনার চিকিৎসকের পরামর্শ নিন এবং সেখানেও যদি কোনো কাজ না পান, তাহলে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কিন্তু আপনারা পৌঁছে যেতেই পারেন। স্যারের কাছে আরেকটা প্রশ্ন করব যে সুগারের সাথে নার্ভের সম্পর্ক, মানে সুগারের সমস্যা যদি দীর্ঘদিন থাকে, আমাদের কি নার্ভ ওরিয়েন্টেড কোনো প্রবলেম হতে পারে? হ্যাঁ, সুগার থেকে আপনার নার্ভ উইক হতে পারে। ধরুন অনেকে দেখবেন হাত কাঁপছে, হেড মাথা কাঁপছে, হেড টিউমার হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে দেখবেন, তার দেখবেন সুগার হয়তো একসময় ছিল। বা সেরিব্রাল প্যালসি এটাকে বলি আমরা, অনেক সময় দেখবেন ঘাড়ে একটা মানে ঘাড় কাঁপছে, ব্যথা হচ্ছে, এইগুলো হচ্ছে আর কি। তো সুগার থেকে কিন্তু নার্ভ দুর্বল, নার্ভগুলো কি আপনার হাত কাঁপবে, আপনার দেখবেন পা ঝিনঝিন করছে, ব্যথা করছে না, ঝিনঝিন করছে, ব্যথা কিন্তু আলাদা, ঝিনঝিন কিন্তু আলাদা। দেখবেন আপনার হাত ঝিনঝিন করছে, একটা মানে সেই চিড়িক লাগা শক লাগার মতো হচ্ছে। অনেকে বলেন আমার হাতে পায়ে শক লাগছে, শক লাগছে মানে কারেন্টের শক লাগছে না, ওটা ওই নার্ভটা আপনার ডিসফাংশন করছে। তো সেক্ষেত্রে আপনার সুগারটা যদি আপনার থাকে, তখন আপনার সুগার কিন্তু নার্ভকেও ড্যামেজ করতে হয়। এরকম না সবার ক্ষেত্রে করবে, যার ক্ষেত্রে করবে তার ক্ষেত্রে করবে, সবার ক্ষেত্রে কিন্তু করে না। আপনার অনেকের ক্ষেত্রে সুগারের জন্য অন্য ড্যামেজ, আপনার ক্ষেত্রে না। সুগার কি করতে পারে, কোথাও কি করতে পারে কেউ জানে। এই জন্য সুগারটাকে বলা হয় যে সুগারটাকে ছাড়িয়ে নিন। দেখবেন বলা হয় যে বাকি ওষুধ বন্ধ করলো, সুগারটা বন্ধ, এই যে বন্ধ করলো, কারণ তারা জানে তাদের কাছে সুগারে কিন্তু সেই ট্রিটমেন্ট নেই, যেটা আমাদের কাছে আছে। আপনার সুগারটাকে একদম কমিয়ে, যাতে আপনার সুগারটা বাড়তেই না পারে, প্যানকেসটাকে রিপেয়ার করা। তো প্যানকেস রিপেয়ার করলে আপনার ইনসুলিনটা করে ইয়ে হবে, তখন আপনার সুগার থাকবে না। আর তারা কি করে, বাকি অন্যান্য চিকিৎসাতে আপনার প্যানকেস রিপেয়ার না করে তারা সুগারটাকে জাস্ট ধরে রাখার চেষ্টা করে। সেই জন্য বলা হয় আপনি রেগুলার খাবেন। আমরা অনেকটা সেই পাইপে জল চাপা দেওয়ার মতো, আপনি যতক্ষণ হাতে ধরে আছেন তখন জল চাপা আছে, হাত ছেড়ে দেবেন, দেখবেন জল বেরিয়ে চলে আসছে। তো আপনাকে এই চাপা দেওয়ার চিকিৎসা না করে আপনি যদি রিপেয়ার করে নেন জিনিসটাকে, তখন আপনার আর সুগার বাড়বে না, কম হয়ে যাবে। একদম তাই। সুগার থেকে আসা বিভিন্ন দিকগুলোর দিকে আপনাকে কিন্তু নজর রাখতে হবে। আসল কথা, আপনাকে সুগারের দিকেই নজর রাখতে হবে। আপনি যে প্যাথির চিকিৎসা করছেন বা যে চিকিৎসকের কাছে গিয়ে আপনি সুগারের জন্য মেডিসিন খাচ্ছেন, সেখানে আপনার কাজ হচ্ছে তো, এটা একটু নজরে রাখুন। সারা জীবন কি সত্যি আপনাকে ওষুধ খেতে বলা হয়েছে? কেন খাবেন? যেখানে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের আপনাদের চিকিৎসকেরা বলছেন যে বেশ কিছু মাস ওষুধ খেলে আপনি সারা জীবনের জন্য ভালো থাকতে পারবেন। তবে হ্যাঁ, কিছু নিয়মাবলী রয়েছে, কিছু খাবার পদ্ধতি রয়েছে, কিছু যোগা রয়েছে, কিছু প্রাণায়াম রয়েছে, সেগুলো আপনাকে অভ্যাসে রাখতে হবে। তবে সেগুলো তো মেডিসিন না। ভালো কাজ সর্বদাই ভালো, তাই ভালো কাজ তো করার ইচ্ছে বা অভ্যাস আমাদের প্রত্যেকের আছে, কিন্তু ওষুধ খাওয়ার অভ্যাসটা কিন্তু জীবনের সাথে জড়িয়ে ফেলবেন না। কারণ ওষুধটা খুব সাময়িক হওয়া উচিত, কিছু দিনের জন্য, কয়েক মাসের জন্য হওয়া উচিত, সারা জীবনের জন্য নয়। পাশাপাশি কিন্তু আপনাদের বলবো যে চেম্বার কিন্তু আমাদের বহু জায়গা রয়েছে, সেদিকেও কিন্তু একটু নজর রাখতে হবে আপনাদের। যেমন আমাদের কলকাতার বন্ধুরা মধ্যমগ্রামে কিন্তু আমাদের চেম্বার কিন্তু পেয়ে যাচ্ছেন একদম কিন্তু ল্যান্সটাউন হাজরা শিশু মঙ্গল হসপিটালের একদম পাশে আমাদের চেম্বার রয়েছে। হাতিবাগানে আপনাদের জন্য চেম্বার রয়েছে, খিদিরপুরেও চেম্বার রয়েছে, হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার দাসনগর এবং বেলুড়ে চেম্বার রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা আমতলায় যোগাযোগ করতেই পারেন। তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ফোন করতে হবে। ফোন সকলকেই করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট না থাকলে কিন্তু ডাক্তার দেখানোটা একটু কঠিন হয়ে যাবে। বনগাঁয় আমাদের চেম্বার থেকে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিং এর ডক্টর এ হালদার, শিলচর গুয়াহাটিতে আমাদের ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন অবশ্যই খড়গপুরের ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুর এবং কৃষ্ণনগরে পেয়ে যান ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আগরতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। এবারে আগরতলা চেম্বারে কিন্তু যাবেন ডক্টর বি শর্মা, কারণ একবার আপনারা স্যার এবং একবার ম্যাডামকে পান। তবে সামনে যে আমাদের ত্রিপুরা আগরতলা চেম্বার রয়েছে, সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাবেন অবশ্যই গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাবেন জামশেদপুরে ডক্টর এস ভাদুরীকে, হেরিয়া এবং মেচেদায় ডক্টর বি শর্মা থাকবেন, বর্ধমানে এবারে স্যার থাকবেন অর্থাৎ ডক্টর বি শর্মা থাকবেন, বাঁকুড়ায় ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কোচবিহারে অনেকদিন পর কিন্তু যাবেন ডক্টর বি শর্মা, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, হলদিয়া পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে কিন্তু থাকছেন ডক্টর এস ঘোষাল, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। নতুন চেম্বার মিদনাপুর, সেখানে কিন্তু অবশ্যই আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। 15ই মার্চ থেকে আমাদের নতুন চেম্বার মিদনাপুর একেবারে স্টেশনের কাছে, তাই প্লিজ এই চেম্বারে যারা যোগাযোগ করতে চান এখন থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু একটু ফোন করবেন। কে আছেন দেখবো? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি হাওড়া থেকে চন্দন দেবী।
হাওড়া থেকে বলছেন, বয়স কত? বয়স 32। কি সমস্যা হচ্ছে বলুন। সমস্যা ডাক্তার সমস্যা জানি। হুম। আমার অসুবিধা হচ্ছে মাথার চুলগুলো উঠে যাচ্ছে। মাথার চুল উঠে যাচ্ছে, কতদিন ধরে হচ্ছে এটা? হয়ে গেল 1 মাস হলো। 1 মাস হলো। আচ্ছা, এটা কি শীতকালে হচ্ছে না অন্যান্য সময় এটা হচ্ছে? না, এই শীতকাল। শীতকালে হচ্ছে। আচ্ছা, চুল কি পেকে যাচ্ছে? এটা হচ্ছে কি আপনার? হ্যাঁ, চুলের মোটামুটি 10% মতো পেকে। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, মাথার চুল উঠে যাওয়া বা অকাল মানে কম বয়সে চুল পেকে যাওয়া, এই জিনিসটা কিন্তু অনেক কারণে হতে পারে। একটা হতে পারে আপনার জ্বরের কারণে, একটা হতে পারে আপনার লাইফস্টাইল বা আপনি যে খাওয়া দাওয়া করছেন, কিভাবে কি আছেন, আপনি কিভাবে লাইফস্টাইল লিড করেন সেটা কারণে। তো আপনার যে চুল উঠে যাচ্ছে বলছেন 1 মাস ধরে, মানে 1 মাস ধরে যখন শীতকাল ছিল, তো শীতকালে কি হচ্ছে, আপনার ওয়েদার ড্রাই থাকছে, তো ওয়েদার যেমন আমাদের যেমন স্কিনও যেমন একটু রাফ হয়ে যায় শীতকালে। তো সেক্ষেত্রে কি হয়, মাথার যে আমাদের চুলের যে গোড়া আছে, মাথার যে স্কালের যে গোড়া আছে, সেইখানে দেখবেন অনেক সময় ওইখানে হচ্ছে স্কিন রাফ হয়ে যাচ্ছে, আপনার চুল উঠছে, কারণ আপনি শরীরটা ড্রাই হয়ে যাচ্ছে, আপনার শরীরের মধ্যে ঠিকঠাক করে ওয়াটার থাকছে না বা জল থাকছে না। তো সেক্ষেত্রে কি হয় যে আপনাকে বলা হয় ঠিকঠাক করে জল খাবেন, বেশি তেলে ভাজা জিনিস খাবেন না, যে খাবারগুলো অয়েলে ফ্রাই করা সেগুলো বেশি খাবেন না, সেগুলো অনেক সময় স্কিনকে রাফ করতে সাহায্য করে। তো এবারে আপনাকে এটা এসে দেখাতে হবে যে কিভাবে কি হচ্ছে না। চুল আমরা মূলত দেখে চিকিৎসা করি, হেয়ার যে ট্রিটমেন্টটা করি, সাথে আমাদের হেয়ারের স্কিনের একটা স্পেশাল ট্রিটমেন্ট আছে লাইলিগেন্সে, সেখানেও আমরা এগুলো করে থাকি। তো আপনি একটু এসে চিকিৎসা করে দেখান কি সমস্যাটা হয়েছে, আপনার মাথায় কথাটা কোথায় কি সমস্যা হয়েছে, সে দেখলে আমরা সেই অনুযায়ী আপনাকে চিকিৎসা করবো। শুধু এরকম ট্র্যাডিশনাল কোনো শ্যাম্পু বা কোনো কন্ডিশনার দিয়ে নয়, কিছু মেডিসিন অবশ্যই দেওয়া হবে, কিছু তার মধ্যে কিছু ফলো ডায়েট চার্ট করতে বলা হবে যে এই খাবারগুলো খাবেন, এগুলো খাবেন না। এগুলো করলে আপনি দেখবেন ওই 3 থেকে 4 মাসের মধ্যে আপনার দেখবেন চুল ওঠাটা আস্তে 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 কমে যাবে। আর দেখবেন আপনার এখন যে জিনিসটা হচ্ছে, চুলটা কমবে, চুলের যদি কালার চেঞ্জ হয় সেটাও কমে যাবে, বা আপনার সমস্ত চুলের সমস্যা, স্কিনের সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে। একদম। আমাদের যে কোনো শারীরিক সমস্যা হলে আমাদের মন ভীষণ খারাপ হয়ে যায়, কিন্তু সত্যি কথা আপনিও স্বীকার করবেন, আমিও স্বীকার করব, যখন আমাদের স্কিন বা আমাদের হেয়ার খারাপ হয় বা কোনো প্রবলেম হয়, তাহলে মনটা কিন্তু সব থেকে বেশি খারাপ হয়ে যায়। কারণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক মনের মতন দেখায় না। যেহেতু সুগার নিয়ে আলোচনা করছি, স্যারের কাছে এই প্রশ্নটাই রাখবো যে দীর্ঘদিনের সুগারের সমস্যা যদি থাকে আমার, তাহলে সেখান থেকে কি আমার স্কিন বা আমার হেয়ারে কোনো এফেক্ট আসতে পারে? হ্যাঁ, দীর্ঘদিনের সুগার থাকলে আপনার স্কিনের এফেক্ট আসতে পারে। স্কিনের ক্ষেত্রে স্কিনের একটা ধরুন মানে স্কিন বেশি সেন্সিটিভ হয়ে যাবে। সেখানে আমরা ধরুন নর্মালি আপনি ধরুন একটা টেম্পারেচার স্কিন নিতে পারছো, সেই টেম্পারেচার স্কিন আপনার ট্যান পড়ে যাচ্ছে বা আপনার নিতে পারছে না। হেয়ার ফলও সুগারের জন্য অবশ্যই হতে পারে। হেয়ার ফল তো অনেক কারণে হেয়ার ফল হয়। সুগারের কারণে হতে পারে, খাওয়া দাওয়া ভুলের কারণে হতে পারে, লিভারের ড্যামেজ থাকলে মানে লিভার ডিসঅর্ডার থাকলে হেয়ার ফল হতে পারে, বা চুল দেবেন কম বয়সে 25 বয়সে চুল পেকে যাচ্ছে, কেন হচ্ছে, ওই লিভার ড্যামেজ আছে বা লিভারের সমস্যা আছে বলে। স্কিনের সমস্যা অনেক ক্ষেত্রে, সুগারের ক্ষেত্রে অবশ্যই সুগার থাকলে হেয়ার ফল কিন্তু অনেক সময় বেড়ে যায় আপনার। তাহলে আমাকে কিন্তু নজর সেদিকেও রাখতে হবে যে আমার সুগার যদি থাকে, আমার স্কিন বা আমার হেয়ারের উপরেও কিন্তু এর একটা প্রভাব পড়তে পারে। তো এই সুগারকে নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ সুগারের থেকে তো আমি দেখছি সব সমস্যাই হচ্ছে। এমন কোনো অর্গান নেই বা এমন কোনো সমস্যা নেই যেটা সুগার থাকার ফলে বেড়ে যাচ্ছে না। যেমন আমাদের সব থেকে পছন্দের আরেকটা কি, সেটা হচ্ছে আমাদের চোখ। সুগার থাকলে চোখের উপরেও একটা সমস্যা আসে। স্যারের থেকে এটা একটু জানবো। হ্যাঁ, সুগার থাকলে দেখবেন এটা হয় গ্লুকোমা, দেখবেন চোখে আস্তে আস্তে চোখের উপর একটা লেয়ার পড়েছে, আপনি দেখবেন সেইভাবে দেখতে পাচ্ছেন না। আপনার কিন্তু গ্লুকোমা কিন্তু এরকম না যে আপনার সুগার না থাকলে আসবে, সুগার থাকলে একমাত্র কিন্তু গ্লুকোমা আসে। গ্লুকোমা গ্লুকোজ থেকে যে নামটা আছে, তো ওটা এখন আসছে, তখন আস্তে আস্তে আমার চোখের উপরে লেয়ার পড়ে আসে, আপনি ওইভাবে দেখতে হবে না যেভাবে নর্মালি দেখতে পাচ্ছেন। তো তখন দেখতে হবে আপনার গ্লুকোমা মানে সুগার তো আপনার আছেই আছে। তো ওই জন্য সুগার যদি থেকে থাকে, আপনার চোখে যদি পাওয়ার নাও থেকে থাকে, আপনার কিন্তু সুগারটাকে কন্ট্রোলে রাখতে হবে। যদি সুগার কন্ট্রোলে না রাখেন, আস্তে আস্তে চোখের পাওয়ার আপনার আসতে বাধ্য। আর আস্তে আস্তে আপনার কিন্তু ভবিষ্যতে ইন ফিউচার আপনাদের বয়স বাড়বে আরো, তখন গ্লুকোমা আসতে পারে, আপনি ঠিকঠাক করে সুগারটাকে যদি কন্ট্রোল করতে না পারেন। তো এই জন্য সুগারটাকে কন্ট্রোল করে রাখুন। আর এই কারণে আমরা যে কোনো রোগ নিয়ে কোনো পেশেন্ট আছে, আমরা কিছু টেস্ট থাকে, সিম্পল টেস্ট থাকে, আমরা দিই করতে এই কারণে, কারণ এগুলো আসি কেন দেখে নিই। অনেক পেশেন্ট বলে যে আমার এইটা নেই বা আমার এই কেন টেস্টটা দিচ্ছেন এই সুগার এই টেস্টটা, তাদেরকে বলে এটাই বোঝানো যে আপনার নেই ঠিক আছে, না থাকলে তো অবশ্যই ভালো, কিন্তু আমাদের দেখতে পাবো আছে কিনা। আপনি বলছেন নেই, যদি কোনো কারণে আসে তখন তো আমরা চিকিৎসা করতে হবে। আর এই কারণে আমরা সুগারের যে টেস্টটা দিয়ে কম্পালসারি দিই, যে একটা কোনো সমস্যা হলো, ব্যথা হোক যাই হোক, আমরা সুগার টেস্টটা দিয়ে দিই। কারণ সুগারটা এটা আমরা না, যে কোনো ডাক্তার কিন্তু দেয়, কারণ এই যে সুগারের সমস্যা, সুগারটা এই কারণে দেয় কারণ আর সব রোগের ক্ষেত্রে সুগার দায়ী। তো সেই জন্য সুগার টেস্টটা করতে দিই। যদি সুগার নর্মাল থাকে ভালো কথা, নর্মাল না থাকলে বড় চিকিৎসা করুন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। এই হচ্ছে ব্যাপার। একদম। আর বন্ধু আছেন আমাদের সাথে, একটু কথা বলবো। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? সন্তোষ হালদার বলছিলাম। কোথা থেকে বলছেন? আমি বলছিলাম দক্ষিণ বারাসাত থেকে। দক্ষিণ বারাসাত থেকে। বলুন কি সমস্যা আছে? সমস্যা বলতে আমার এই ব্রণ হয়ে ব্রণ দাগ গুলো ঠিক হচ্ছে না। বয়স কত আপনার? 28। 28। ওকে। আচ্ছা, এই যে দাগগুলো ঠিক হচ্ছে না, এগুলো মানে ব্রণটা কি আপনার ঠিক হয়ে গেছে? এখন ব্রণ নেই আর?
না না আর মানে ব্রণ মায়ের সাথে একটু তো হয়, এদিকে একসাথে তো হয়, আচ্ছা কতটা আর হয় না। আচ্ছা, আপনার কি পায়খানা পরিষ্কার হয়? পায়খানা তো দিনে একবার ক্লিয়ারই হয়। আচ্ছা, ক্লিয়ার হয়। এমনি কোনো পেটের সমস্যা কিছু আছে? পেটটা একটু খোস মেরে থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলছি আমি শুনুন। দেখুন, ব্রণ অ্যাকচুয়ালি আপনার যে বয়সটা বলেন 28 বছর, সেই বয়সে তো ব্রণ হয় না। ব্রণ আরেকটু কম বয়সে হয়, ওই যেটা অ্যাডোলসেন্স পিরিয়ড বলে 18 থেকে 20 একটা এই সময়টা ব্রণ থাকে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আর আপনার যে দাগগুলো যাচ্ছে না কেন, কারণ আপনার স্কিনের মধ্যে কোনো প্রবলেম আছে বলে যাচ্ছে না, আপনার স্কিনের মধ্যে কোনো অজান্তে কোনো সমস্যা আছে বলে যাচ্ছে না। তো এটা আপনার অবশ্যই চিকিৎসা আমাদের আয়ুর্বেদে আছে। স্কিনের তো বললাম যে ব্রণ চিকিৎসা বা হেয়ার খুব ভালোভাবে আমাদের আয়ুর্বেদে হয়। তো আপনি একটু এসে দেখান কি হয়েছে, কারণ স্কিন ডিজিজ আমরা দেখে বলতে পারবো কি হয়েছে। ব্রণর দাগ যাচ্ছে না মানে কি আপনার ওই যে স্কিনের ওই পার্টটা ওটা ঠিক করে রিপেয়ার হচ্ছে না আপনার কোনো কারণে, সেই জন্য আমরা যাচ্ছে না। ওটা নখ দেবেন না, নখ দিলে কিন্তু ইনফেকশন হবে আপনার, তখন আরো দেখবেন অন্য কিছু হয়ে যাচ্ছে, সেফটি হয়ে যেতে পারে। তো এগুলো করবেন না, আপনি চিকিৎসা করে এটা করুন। এবং এই যে ব্রণর দাগ বললাম, এটা কিন্তু আপনার সেরে যাবে আস্তে আস্তে, চিন্তা কোনো কারণ নেই। যেহেতু ব্রণ বলছেন সেরকম ভাবে নেই বা আপনার পটি ক্লিয়ার হচ্ছে বলছেন, তো সেখানে সেক্ষেত্রে ব্রণ আপনার কিন্তু থাকবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আপনি চিকিৎসা করতে আসুন, সুস্থ হয়ে যাবেন। একদম তাই, যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9030235527 বা 37, সেই নাম্বারে ফোন করুন, কথা বলুন আর কিন্তু যোগাযোগ করুন। আর যেহেতু আজকে আমরা সুগারের বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তবে একটা প্রশ্ন স্যারকে তো নিশ্চয়ই করবো, সুগারে যদি আপনি আক্রান্ত হন, আপনি কেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আসবেন? কেন অন্য প্যাথির দ্বারস্থ হবেন না? কারণ সবই তো ভালো, তবে এনবিপি কে কেন আমরা নির্বাচন করবো? দেখো, কোনো প্যাথিকে আমরা করছি না, বাট একটা আয়ুর্বেদে যে কথাটা বলছি আমি, যে আয়ুর্বেদে মধুমেহ কিন্তু আজকে চিকিৎসা নয়, মধুমেহ অনেক হাজার হাজার বছর আগে চিকিৎসা। আয়ুর্বেদে মহর্ষি চরক যে আছে, চরক সংহিতা, যেখানে আমাদের আয়ুর্বেদে তখন বলা হতো মধুমেহ হয়েছে, তখন বলা হতো সুগার হয়েছে, মধুমেহ বলা হতো আর কি। তো মধুমেহ মানে সুগার, মধুমেহ মানে ডায়াবেটিস। তো এই জিনিসটা কিন্তু অনেক দিন থেকে চিকিৎসা করে আসছে। হ্যাঁ, তখন এত লোকের সুগার হতো না, তখন তো হাতে গোনা একটা দুটো লোকের সুগার হতো, যেখানে এখন হাতে গোনা মানে কম লোকই আছে যার সুগার নেই, তার বেশিরভাগ সুগার আছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, আপনার তখনও আপনার ওই জাস্ট মানে হার্বাল পদ্ধতিতে, প্রাকৃতিক পদ্ধতিতে আপনার যে মেডিসিন দেওয়া হতো, যে খাওয়া কন্ট্রোল করতে বলা হতো, বা সুগার যেভাবে টেস্ট করে ধরা হতো, সেগুলো একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে কি হয়, আপনার ব্যাপারটা আমি জাস্ট আপনাকে বলছি এটাই, যে সুগার কিন্তু তখনও চিকিৎসা হতো। তখন একটা জাস্ট গল্প বলি এখানে, সুগার ধরা তখন কি হয় জানেন তো, পেশেন্টের মানে যে রুগী, তার ইউরিন টেস্ট করাতে হতো পিঁপড়ে দিয়ে। তো সেই ইউরিনটা যদি পিঁপড়ে যদি কোনো কারণে মানে করছে, টেস্ট করছে বা পিঁপড়ে নিচ্ছে, তার মনে হতে হবে তার মধ্যে সুগার আছে, তখন ধরা হতো পেশেন্টের মধুমেহ। তখন তো এত টেস্টের ব্যবস্থা ছিল না, এগুলো কিন্তু আমাদের বইয়ে লেখা আছে জিনিসগুলো, যে তখন পেশেন্টের সুগার এভাবে চিকিৎসা করে ধরা হতো, সুগার তার হয়েছে, তারপরে তার চিকিৎসা হতো, মেডিসিন দিয়ে দিয়ে আস্তে আস্তে তার সুগারটা ঠিক হয়ে যেত। আর এখন তো আমাদের ইন্ডিয়া সুগারের টপে আছে, মানে সুগারের সবচেয়ে বেশি পেশেন্ট হচ্ছে ইন্ডিয়াতে আছে, কারণ আমাদের খাওয়া দাওয়ার অভ্যেস, আমাদের একটা ক্লাইমেট একটা ম্যাটার করে, সাথে আমাদের একটা জিনও ম্যাটার করে, কারণ আগেও সুগার ছিল, এখনো আছে। তো সেই ক্ষেত্রে বলবো সুগারের চিকিৎসা করুন আয়ুর্বেদে এসে। আপনি দেখবেন প্রথম ক্রিমিনাল স্টেজে হলে তো আপনার 1-2 মাসেই কমে যাবে। আর আপনার যদি 3-4 বছর, 5 বছর, 10 বছরের সুগারের পূর্ণ হয়, যদি আপনার এটা ধরুন এরকম হয়েছে, আপনি এসে চিকিৎসা করান, আস্তে আস্তে আমরা ওই মেডিসিনটা বন্ধ করবো, এরকম না যে হুট করে বন্ধ করে দেবো, কারণ আপনার হুট করে বন্ধ করে শরীর সেটা নিতে পারবে না, শরীরের মধ্যে তার ব্যাপার থাকে, নিতে পারবে না শরীর সেটা। তো আস্তে 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 বন্ধ করে দিয়ে প্রিমিনাল স্টেজে বললাম কোনো মেডিসিনই লাগবে না, আপনি আয়ুর্বেদে আসবেন, 2 মাসের মধ্যে আপনার দেখবেন সুগার সেরে যাচ্ছে। আর খুব পুরনো সুগার হলে সেক্ষেত্রে বলা হয় 3-4-5 মাসের মধ্যে আপনি দেখতে পাবেন যে সুগারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এমনটা নয় যে আপনার 400 থেকে 40 চলে আসবে, কিন্তু 400 থেকে 300, 200, 100 করে আপনার একদম নর্মাল লিমিট চলে, তখন আপনার কোনো মেডিসিন খেতে হবে না, আপনি একদম সুস্থ হয়ে যাবেন। সুগার থেকে আপনার হার্টের সমস্যা, প্রেশার, কোলেস্ট্রল, থাইরয়েড যা আছে না কেন, সব কিন্তু আপনার আস্তে আস্তে সেরে যাবে। একদম সময় একদম সংক্ষিপ্ত স্যার, শুধু যেতে যেতে একটুখানি শুনবো, সুগার যাতে না হয়, ইয়াং জেনারেশনের এই প্রশ্ন রয়েছে, তাহলে তারা কি করবে? তাহলে তারা জাস্ট অ্যাডেড সুগার খাওয়াটা বন্ধ করবে। যে খাবারই খাচ্ছে না কেন, যে সফট ড্রিঙ্কস, যে হার্ড ড্রিঙ্কস, যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে না কেন, সেখানে দেখবেন পিছনে একটা কন্টেন্টস লেখা থাকে কতটা অ্যাডেড সুগার আছে। তো সেই ক্ষেত্রে অ্যাডেড সুগারটা কি বলুন তো, সেটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল সুগার, সেটাকে জাস্ট সেটা সুক্রালোজ বলো সেটাকে, সেটা কিন্তু আপনার শরীরে কোনো ক্ষতি করে। মানে আপনি ধরুন ন্যাচারালি যে সুগারটা খাচ্ছেন, আখ হোক, গুড় হোক, সেটা কিন্তু অতটা ক্ষতি করে না, সেটাও আপনার লিমিটে খেতে হবে। কিন্তু আপনি যদি ওই অ্যাডেড সুগার খাচ্ছেন, যেটা কেমিক্যাল দিয়ে বানানো হয়েছে সুক্রালোজে, সেই সুগারটা কিন্তু শরীরে ক্ষতি করে। সেই সুগারটা কিন্তু সেই মানে অ্যাডেড সুগারটা কিন্তু আমরা সুগার হতে সাহায্য করে। তো আপনার এই যে এখন যে এই কোল্ড ড্রিঙ্কস, হট ড্রিঙ্কস, যে ড্রিঙ্কসেও না, সেখানে কিন্তু অ্যাডেড সুগার থাকে। আর সেই থাকে কেন, কারণ সেটা দাম কম, সেটা আপনার শরীরে ক্ষতি করে, কারণ এখানে দাম কম দেখছে সবাই, তো সেখানে তো শরীরে ক্ষতি করবে আপনার। তো সেই জন্য আপনি এই খাবারগুলো অ্যাভয়েড করুন। বেশি মিষ্টি, বেশি রিচ খাবার, বেশি তেলে ভাজা খাবার, বেশি রিচ খাবার, সেক্ষেত্রে আপনার মিষ্টি না হলেও সেক্ষেত্রে সুগারটা সাহায্য করে। তো এই জিনিসগুলো গরমকাল আসে, অনেকেই কোল্ড ড্রিঙ্কস বা অনেকেই অনেক কিছু খাবে, সেগুলো থেকে নিজেকে বিরত রাখুন। আপনি দরকার আখের রস খান, ডাবের জল খান, এগুলোতে সুগার নেই, কোনো সমস্যা নেই, এগুলো খেলে সুস্থ হবেন। তো এইগুলো করুন, ওগুলো অ্যাভয়েড করুন, তাহলে দেখবেন আপনার সুগার লেভেলও আসছে না, আপনি এমনি খাবার খেয়ে সুস্থ আছেন, ভালো আছেন।
একদম। পাশাপাশি কি একটু যোগা বা এক্সারসাইজ করা যেতে পারে? হ্যাঁ অবশ্যই, সে যোগা এক্সারসাইজ করুন। ধরুন আপনি ওই তো মানে বডিকে এক্সারসাইজ করুন। আপনি ধরুন বাসে ট্রেনে যাচ্ছেন, কোনো এক্সারসাইজ হচ্ছে না, আপনি এসছেন, খাচ্ছেন, ঘুমোচ্ছেন, তো আপনার তখন হচ্ছে না, ক্যালোরি ঠিক করে বার্ন হচ্ছে না, সেজন্য একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বাড়িতে করুন। সকালে ঘুম থেকে উঠে একটা জাস্ট লিমিটেড টাইমে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট ম্যাক্সিমাম সেটা করুন, একটা হাঁটাচলা করুন, তাহলেই আপনি সুস্থ থাকবেন, কোনো চিন্তা কোনো কারণ নেই। একদম। বেশি চিন্তা করবেন না, কারণ যে কোনো চিন্তা কিন্তু আমাদের সমস্যাকে আরো বহু গুণ বাড়িয়ে দেয়। আপনার জন্য রয়েছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। চিন্তা তারা করবে আপনাকে সুস্থ করার, শুধুমাত্র আপনাকে দায়িত্ব নিয়ে পৌঁছে যেতে হবে আপনার নিয়ারেস্ট চেম্বারে। আজকে এই পর্যন্তই। প্রত্যেককে ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকেও। নমস্কার।